আসসালামু আলাইকুম। এলইডিপিতে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের 330 টিএইচ ব্যাচের 21 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ রিদওয়ানুল হক রেজু। আচ্ছা, আজকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 21। এখান থেকে আমি আপাতত একটা ফোল্ডার বানাই নিই, ক্লাস 21, আর একটা টেক্সট ডকুমেন্ট। পিএইচপি, তাই না? পিএইচপি কি? পিএইচপি হলো একটা কি সার্ভার স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, যেটার জন্য আমাদের একটা সার্ভার প্রয়োজন। অলরেডি আমরা দেখেছি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল যখন করেছিলাম, এবং এমনিতেও পিএইচপিতে কোনো কিছু আমরা যদি রান করতে চাই আমাদের একটা কি সার্ভারের প্রয়োজন না? আমরা এটা লাইভ সার্ভারেও রান করতে পারি, আবার কি আমাদের ডেস্কটপে বা ল্যাপটপে একটা লোকাল সার্ভার বানিয়ে ওই জায়গাতে কাজ করতে পারি। তো আমরা সার্ভার পাবো কোথায়? সেটা হচ্ছে আমরা জেম্প ইউজ করতে পারি, ওয়াম্প ইউজ করতে পারি, অথবা এম্প। তো জেম্প আমি অলরেডি ইনস্টল করে দেখাইছি আপনাদের যে কিভাবে ওটা কোথায় পাবেন, কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে ইনস্টল করতে হবে। ঠিক আছে? তো পিএইচপি তো আমরা ফ্রিতে ইউজ করতে পারি, তাই না? পিএইচপি কি আমাদের কোনো কিছু প্রিমিয়াম আছে যে যেটা আমাকে কিনে ইউজ করতে হচ্ছে? না, এরকম কোনো কিছু নেই। এটা ওপেন সোর্স। ঠিক আছে? আর পিএইচপি শেখার জন্য আমাদের বেসিক যা যা জানা উচিত সেটা হচ্ছে উই শুড নো। কি কি জানা উচিত? সেটা একটা হচ্ছে আমাদের HTML জানা উচিত। HTML আমরা জানি অলরেডি, তাই না? তারপর তারপর আমাদের CSS জানা উচিত, সেটাও আমরা জানি। HTML CSS আমরা ভালোভাবেই জানি। তারপর 3 আমাদের জাভাস্ক্রিপ্টও জানা উচিত, যেটা হয়তো আমরা অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখি নাই, বাট মোটামুটি বেসিকটা আমাদের ক্লিয়ার আছে, তাই না? তো আমাদের এই তিনটা জিনিস জানতে হবে। কি কি? একটা HTML, CSS আর জাভাস্ক্রিপ্ট। এরপর আর পিএইচপি কি? এটা অত্যন্ত অত্যন্ত একটা আকর্ষণীয় এবং পপুলার একটা ল্যাঙ্গুয়েজ, তাই না? সবাই আমরা বলি যে আমাদের পিএইচপি শিখতে হবে। তো এটা কেন এত জনপ্রিয়, কেউ বলতে পারবেন? জনপ্রিয় হওয়ার কারণ সেটা আমি বলে দিচ্ছি। যে পৃথিবীতে আমি দেখেছিলাম যেদিন ওয়ার্ডপ্রেসটা আমরা ইনস্টল করতে গেছিলাম, তার প্রথমে আমরা দেখছিলাম যে ওয়ার্ডপ্রেস কি পুরো ওয়ার্ল্ডের প্রায় 33%-এরও উপরে ওয়েবসাইট আমাদের ওয়ার্ডপ্রেসে বানানো। আর এই ওয়ার্ডপ্রেস যে সিএমএসটা আছে এটা আবার কি পিএইচপিতে বানানো। বুঝতে পেরেছেন? আর এছাড়াও আরেকটা অন্যতম কারণ হলো আমাদের যে পৃথিবীতে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া কোনটা? ফেসবুক না? আর ফেসবুকেও কি পিএইচপি ইউজ করা হয়েছে। ঠিক আছে? আর পিএইচপি যদি আমরা ফুল মিনিংটা জানতে চাই সেটা হচ্ছে পিএইচপি কি হাইপারটেক্সট প্রি প্রসেসর। এটাই হচ্ছে পিএইচপির ফুল মিনিং। ওকে? এরপর তো আমাদের যদি পিএইচপিতে কোনো কিছু কোড করতে চাই তাহলে আমাদের কি করতে হবে বলেন তো? সেটা কি এখানে আমি যদি এভাবে একটা ফাইল বানাই, ধরেন যে লিখলাম ইন্ডেক্স ডট, আর পিএইচপি কোড করার জন্য অবশ্যই এটার এক্সটেনশন কি দিতে হবে? পিএইচপি। আমি পিএইচপি দিলাম, এটাকে এখান থেকে আমি ওপেন করতে পারবো? হুম? হ্যাঁ, এটা কোড এডিটর লাগবে। না কোড এডিটর লাগবে, বাট রান তো করতে পারবো না, তাই না? এটা করার জন্য আমাকে কি করতে হবে? ধরেন যে এটা আমি কাট করে নিয়ে গেলাম, আমাকে যাইতে হবে সার্ভারের মধ্যে যাইতে হবে। তারপর কি আমি htdocs এর মধ্যে যাব, এর ভিতরে আমি যে কোনো একটা ফোল্ডার বানাই ওটার মধ্যে কাজটা করতে পারি, তাই না? তো সাপোজ আমি এখানে একটা ফোল্ডার বানাচ্ছি,
ফোল্ডারের নাম দিচ্ছি হচ্ছে পিএইচপি নামে আমি একটা ফোল্ডার দিলাম। দেওয়ার পর এই যে যেই ফাইলটা আমি ওখানে লিখে বানাইছিলাম এটা এখানে কি আনে পেস্ট করে দিলাম। এখন এটার ভিতরে আমি যদি কোনো কিছু লিখি, আর তার আগে আমাদের জানা উচিত যে পিএইচপি কি কি ধারণ করতে পারে। অর্থাৎ এখানে আমরা এইচটিএমএল কোড করতে পারবো, সিএসএসটাও এখানে কাজ করবে, জাভাস্ক্রিপ্টও কাজ করবে। এছাড়া পিএইচপিতে তো আমরা পিএইচপির কোড লিখবই, তাই না? ধরেন যে এখানে আমি যদি একটা লিখি যে ডক টাইপ এইচটিএমএল, তারপর লিখবো হচ্ছে এইচটিএমএল এর উপরে আমাকে লিখতে হবে কি হেড, তারপর আমরা লিখব বডি। অর্থাৎ এখানে আমি কি এইচটিএমএল কোডটাই লিখতেছি এখনো। তো বডি লিখলাম, আর এখানে আমি লিখব হচ্ছে টাইটেল, যে পিএইচপি লার্নিং, টাইটেলটা ক্লোজ করলাম। এখন করার পর আর এখানে আমি যদি লিখি যে একটা H1 এর মধ্যে সেটা হচ্ছে হ্যালো 33ts বেস। তো এটা রান করতে গেলে এখন আমাকে কি করতে হবে, সেটা হচ্ছে আমরা যে কোনো একটা ব্রাউজারে প্রথমে লিখতে হবে লোকাল হোস্ট স্ল্যাশ কি ওই ফোল্ডারের নেম, সেটা হচ্ছে আমার লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি। এটা লিখে আমি যদি এন্টার করি, আচ্ছা সেটা হচ্ছে আমাকে প্রথমে কি ওই যে জেম্পের কন্ট্রোল প্যানেলটা থেকে অ্যাপাচি এবং মাইস্কুয়েল এটা স্টার্ট করে নিতে হবে, তাই না? তো এটা আমরা কোথা থেকে করতে পারি, এখান থেকেই করতে পারি, যে জেম থেকে এই যে সবার নিচে যে জেম কন্ট্রোল ইএক্সিটা আছে, তো এখান থেকেও করতে পারি, আবার কি এখান থেকে সার্চ করেও করতে পারি, যেটা আমি আগে আপনাদের বলেছি। আর আমি একটা শর্টকাট বানাই নিয়েছি, তো এই শর্টকাটে ডাবল ক্লিক করে ওপেন করতে পারি। দুইটা স্টার্ট হয়ে গেছে। এখন আমি যদি রিলোড করি এখানে localhost স্ল্যাশ পিএসপি, এই যে হ্যালো 330ts বেস। তো এটা গেল, এটা তো আমি পিএইচপি তে কোড করতেছি না, তাই না? এটা আমি এইচটিএমএল এ লিখলাম, এটা কি এইচটিএমএলটা এখানে শো করাচ্ছে। আর পিএইচপি তে কাজটা কিভাবে হচ্ছে বুঝতে পারতেছেন, যে এখানে যে কোডগুলো লিখতেছি এটা কি আমার সার্ভারে এক্সিকিউট হচ্ছে, ওখান থেকে যে ফলাফলটা এটা রিটার্ন হয়ে আবার কি ব্রাউজারে আসতেছে। তো পিএইচপি তে কোড করার জন্য এটা একটা স্ট্রাকচার আছে, অর্থাৎ সিনট্যাক্স আমরা যেটাকে বলি। সেটা কিভাবে, আমাকে লেস দেন গ্রেটার দেন দিতে হবে, এর ভিতরে এই প্রশ্নবোধক, তারপর এখানে লিখে দিতে হবে পিএইচপি। দেওয়ার পর এই যে এর ভিতরে আমরা যে কোডটা লিখব সেটা কি হবে পিএইচপিতে রান হবে। এখন আমি যদি এখানে সাপোজ লিখি যে হ্যালো ওয়ার্ল্ড, সেভ, সেভ দিয়ে যদি রিলোড করি তাহলে কি দেখাবে? না, এখানে কি বলতেছে, একটা ইরর বলতেছে। এখানে ইরর হলে কিন্তু সাথে সাথে বলে দিবে যে সিনট্যাক্স ইরর, আনএক্সপেক্টেড ওয়ার্ল্ড। তো এটা আমাদের রান করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা ইকো ইউজ করব। জাভাস্ক্রিপ্টে আমরা কোনো কিছু ব্রাউজারে আনার জন্য কি ইউজ করেছিলাম? ডকুমেন্ট ডট রাইট। আর এখানে আমরা ইউজ করব কি ইকো। ইকোর মধ্যে আমরা যদি বলে দেই হ্যালো ওয়ার্ল্ড দিয়ে যদি সেভ দেই, সেভ দিয়ে যদি এখন রিলোড করি, এই যে এখন কিন্তু দেখা যাচ্ছে যে হ্যালো ওয়ার্ল্ড। আবার এই কাজটাই আমরা আরেকভাবে করতে পারি, সেটা হচ্ছে প্রিন্ট দিয়ে, আর এখানে বলে দিলাম যে হ্যালো বেস।
এখন যদি আমি সেভ দিই, আর এটা নিচে নামাইতে এখানে আমরা একটা বিআর ইউজ করতে পারি। দিয়ে যদি রিলোড করি, এই যে হ্যালো ওয়ার্ল্ড, তারপর কি হ্যালো 330 টিএইচ ব্যাচ, তাহলে এই দুটার মধ্যে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্স হচ্ছে যে কম বেশি একই, যে এটাও কি আমার আউটপুট দেখাবে, নিচেরটাও আউটপুট দেখাবে। তো ইকোর মধ্যে আমরা কি করতে পারি, একসাথে অনেকগুলো প্যারামিটার নিতে পারি, বাট প্রিন্টের মধ্যে নিতে পারবো না, যেটা এখন কি আপনারা বুঝবেন না। আবার ইকোটার মধ্যে কোনো কিছু যদি দেই আউটপুট, এটার তুলনায় এই যে প্রিন্ট আছে, প্রিন্টের চেয়ে একটু তাড়াতাড়ি আউটপুটটা দেখাবে, যেটা এখানে হয়তো বোঝা যাচ্ছে না, একসাথেই তো লোড হচ্ছে। হ্যাঁ, ওই পিএইচপির মধ্যে যদি দেখেন আপনি ডকুমেন্টেশনটা পড়ে, ওখানে বলে দেওয়া আছে যে যদি ইকো ইউজ করি সেক্ষেত্রে কি হবে, এটার চেয়ে তাড়াতাড়ি লোড হবে। তো আমরা ইকো ইউজ করব, ঠিক আছে। তো এই হচ্ছে। আর আমরা যদি আরো অন্য কিছু দেখাইতে চাই তাহলে কি করব, জাস্ট আমাদের কিভাবে লিখতে হবে, আমি আরেকবার লিখে দিচ্ছি যে আমাদের লেস দেন গ্রেটার দেন দিতে হবে, তারপর এখানে পিএইচপি লিখে দিতে হবে, ঠিক আছে। তো কোনো কিছু রান করার জন্য আমাকে যেটা লিখতে হবে, ইকো যে উই লার্নিং পিএইচপি, সেভ দিয়ে দিলাম। দিয়ে যদি রিলোড করি, এই যে উই লার্নিং পিএইচপি, আর এর মধ্যে আমরা এখানে যদি লিখে দিই যে h1 সেভ দিয়ে যদি রিলোড করি, তাহলে কি আমাদের এই যে h1 এর মধ্যে এটা পেয়ে যাচ্ছে। এটুকু তো সবাই বুঝতে পেরেছেন তাই না? আমি কিন্তু কিছুই করি নাই, জাস্ট পিএইচপিতে কিভাবে কোনো কিছু আউটপুটে দেখানো যায় এটা করেছি। কি বুঝতে পেরেছেন সবাই? জি ভাইয়া। হুম। তো এটুকু করার জন্য আমাকে কি করতে হবে, আমি আরেকবার রিভিউ করি। সেটা হচ্ছে আমাকে কি একটা অবশ্যই সার্ভার প্রয়োজন, যেটা আমি জ্যাম্পের মধ্যে জ্যাম্পটা ইনস্টল করে করছি, এবং htdocs-এর মধ্যে আমাকে প্রথমে কি একটা ফোল্ডার বানাইতে হবে। কি এখানে আমি পিএইচপি নামে একটা ফোল্ডার বানাইছি, বানানোর পর এই যে index.php একটা ফাইল বানাইছি। এক্সটেনশনটা কি, যেহেতু পিএইচপি কোড করব আমি, তখন কি এখানে পিএইচপি দিতে হবে। আর এটা যদি HTML থাকতো তাহলে কি কাজ করবে? ধরেন যে এটাকে আমি কি রিনেম করে এটার মধ্যে HTML করে দিচ্ছি। HTML করে দেওয়ার পর যদি রিলোড করি, তখন কি হচ্ছে, এটা এই যে টেক্সট আকারে দেখা যাচ্ছে যে উই লার্নিং পিএইচপি। তো পিএইচপি কোড করার জন্য আমাদের অবশ্যই কি এক্সটেনশনটা পিএইচপি করতে হবে। এটা গেল। তারপর আমরা কি নিয়ে আলোচনা করতে পারি, সেটা হচ্ছে এই যে এখানে যে ভ্যালুটা আছে বা এই যে মানটা আছে h1, এটা যদি আমরা আরো অনেক জায়গায় ইউজ করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, বারবার এই লাইনটাই লিখতে হবে না, যেভাবে ডুপ্লিকেট করতে হবে, তাই না? ডুপ্লিকেট করে এই যে উই লার্নিং পিএইচপি, উই লার্নিং পিএইচপি, উই লার্নিং পিএইচপি নিচে নিচে চলে আসছে। বাট আমি কি এই জায়গাতে এই লাইনটা কোনো একটা নির্দিষ্ট ভেরিয়েবলের মধ্যে রেখে ওই ভেরিয়েবলটা কল করে করে কাজ করতে পারি না, যেটা আমরা জাভা স্ক্রিপ্টে করেছিলাম। আহমেদ রাজীব? জি ভাইয়া। হ্যাঁ। তো ওইটা করার জন্য আমাকে কি করতে হবে বলেন তো? আমি আপনাদের পিএইচপিটা একটু দেখতে বলেছিলাম। ভেরিয়েবল নেওয়ার জন্য কি আমাকে এখানে ভেরিয়েবল লিখতে হবে? না, এখানে আমাদের ভেরিয়েবল না, এখানে আমাদের এই ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য প্রথমে একটা ডলার সাইন দিতে হবে, একটা স্পেস, না স্পেস না, এখানে যে কোনো একটা নাম দিব, ধরেন যে এ দিলাম, ঠিক আছে। এ এর ভিতরে আমি দিলাম যে ওই লার্নিং পিএইচপি। এখন সেভ দিলাম। সেভ দিয়ে যদি রিলোড করি, এটা কি আউটপুটে দেখাবে? হুম। না ভাইয়া, এটা তো একই ব্যক্তি। হ্যাঁ, তো আমাদের ইকো করতে হবে না? ইকো করে কি এখানে যদি ডলার সাইন এ আমি বলে দেই, সেভ দিয়ে যদি রিলোড করি,
তখন কি দেখাচ্ছে যে উই লার্নিং পিএইচপি, ঠিক আছে। আর এখানে আমরা জাভাস্ক্রিপ্টের মধ্যে দেখছিলাম যে ভেরিয়েবল কি দুইভাবে নেওয়া যায়, একটা ভার ইউজ করে আর একটা কি লেট। আর এখানে আমাদের শুধুমাত্র ডলার সাইনে ইউজ করতে হবে। আর এখানে আমি যদি স্পেস দেই তাহলে কি এটা কাজ করবে? আমরা জাভাস্ক্রিপ্টে কিভাবে ভেরিয়েবল নিচ্ছিলাম, এভাবে না, যে ভেরিয়েবল এ ইকুয়াল সামথিং কোটেশনের ভিতরে লিখে দিচ্ছিলাম। দেওয়ার পর যদি রিলোড করি তখন কি বলতেছে যে সিনট্যাক্স এরর, আনএক্সপেক্টেড ভার। এই যে ভার ও চিনে না, এই যে এখানে ভেরিয়েবল লিখছে আনএক্সপেক্টেড, তো এটা বাদ দিলাম। বাদ দেওয়ার পর আমি যদি সেভ দেই, সেভ দিয়ে যদি আবার রিলোড করি, এখানে আবার বলতেছে যে সিনট্যাক্স এরর আনএক্সপেক্টেড এ। এই জায়গায় যে এটা আছে না, কত নাম্বার লাইনে, এটাও কিন্তু বলে দিচ্ছে যে আমার এররটা কোথায়, 2 নাম্বার লাইনে। বুঝতে পেরেছেন যে 2 নাম্বার লাইনে বলে দিচ্ছে যে উই লার্নিং পিএইচপি, এটা আমাদের কি একসাথেই দিতে হবে, নাহলে সে বুঝতে পারতেছে না যে আসলে এটা কোথা থেকে আসলো। এখন যদি আমি রিলোড করি, কি আছে? আর এটার মধ্যে আমরা যদি ইয়া দেই, ধরেন যে একটা h1 ইউজ করি, তারপর কি h1, তাহলে কি উই লার্নিং পিএইচপি চলে আসতেছে। আর এই লাইনটাই যদি আমি ডুপ্লিকেট করি, সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি, যে উই লার্নিং কি পিএইচপি। আর এরপর আমরা যদি এর মানটা চেঞ্জ করতে চাই, চেঞ্জ করা যায় কিনা দেখি। সেটা হচ্ছে আমি নিচের মধ্যে আরেকবার বলে দিব যে আমার যে ডলার সাইন এ ইকুয়াল হচ্ছে h1 এর ভিতরে আমি রাখবো যে উই লার্নিং এট এলইডিপি। দেওয়ার পর এখানে h1টা ক্লোজ করব, সেভ দিলাম। এখন যদি ইকো করি ডলার সাইন এ, সেভ দেওয়ার পর যদি রিলোড করি, কি চেঞ্জ হয়েছে এটার মানটা, যে উই লার্নিং এট এলইডিপি। আমরা ইচ্ছা করলে নিচে কি আবারও মানটা চেঞ্জ করতে পারবো না? সেটা হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম যে মাই নেম ইজ রেজু। বাট পরে যদি আমার মনে হয় যে না, এটা কি মানটা আমি চেঞ্জ করব, তাহলে এই জায়গায় কি লিখে দিতে পারি, জাস্ট যে মাই নেম ইজ রহিম। সেভ দিয়ে যদি রিলোড করি, এই যে উপরে আছে রেজু, তারপর কি মাই নেম ইজ রহিম, এটা গেল। এখন আমি কি এটা কনকেটেশন করতে চাচ্ছি, কেমন সংযুক্ত করতে চাচ্ছি, যে এই জায়গাতে আমার লেখা থাকবে সেটা হচ্ছে ডলার সাইন এ বা ডলার সাইন আমি নেম দিতে পারি ইকুয়াল রেজো, ঠিক আছে। এখন আমি যদি চাই যে এখানে ইকো থাকবে, ইকোর মধ্যে ডিফল্ট ভাবে দেওয়া থাকবে মাই নেম ইজ। এখন কি এই যে নেমটা আছে এটা আমি এটার মাধ্যমে দেখাইতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? তখন এই যে এটা একটা স্ট্রিং না, স্ট্রিং এর পরে আমরা একটা ডট দিব, দেওয়ার পর যদি বলে দেই যে নেম দিয়ে যদি সেভ দেই, এখন যদি রিলোড করি দেখা যায় যে মাই নেম ইজ রেজু, বাট এটা ইয়া হয়ে গেছে, একসাথে লেগে গেছে। আমরা এখানে একটা স্পেস দিতে পারি। তো এখানে বলে দেওয়া হচ্ছে যে মাই নেম ইজ রেজু, ঠিক আছে। আর আমি যদি চাই যে এখানে আরেকটা ভেরিয়েবল থাকবে, সেটা হচ্ছে ফ্রম। ফ্রম কোথায়, যে ঢাকা দিয়ে দিলাম। তো এই লাইনটাতেই এখানে থাকবে মাই নেম ইজ রেজু ফ্রম ঢাকা। তাহলে কিভাবে এই মানটা আমি নিব হচ্ছে ইয়া থেকে, ভেরিয়েবল থেকে, আর ফ্রম লেখাটা এখানে আমি ডিফল্ট ভাবে লিখে দিব। তাহলে কি করতে হবে বলেন তো? সেটা আমি আরেকটা ডট দিব, ডট দেওয়ার পর এই যে ফ্রম যেই লেখাটা লিখবো, অর্থাৎ স্ট্রিংটা যেটা লিখবো, এটা আবার কি আমার কোটেশনের ভিতরে নিতে হবে না? আমি বলে দিব যে ফ্রম, তারপর কি আবার আরেকটা ডট দিতে হবে, ডটের মাধ্যমে আমরা কি এই ফর্মটা লিখে দিতে পারি। কপি করে পেস্ট করে দিলাম যে ফর্ম ঢাকা। আর এরপরে কি আমার কোটেশন দেওয়ার কোনো প্রয়োজন আছে বা একটা ডট? না, এখান থেকেই তো আমার লাইন শেষ। এখন আমি যদি রিলোড করি, কি
কি দেখাচ্ছে যে মাই নেম ইজ রেজু ফ্রম ঢাকা, বাট কি এখানে আমরা একটা করে স্পেস ইউজ করতে পারি। এই যে এই জায়গায় একটা স্পেস দিব, এই জায়গাতে একটা স্পেস দিব, দিয়ে যদি রিলোড করি যে মাই নেম ইজ রেজু ফ্রম ঢাকা, আমি এটাকে ডিফল্ট ভাবে লিখে দিচ্ছি। আর এই জায়গাতে জাস্ট শুধু কি এই যে ভেরিয়েবলের মাধ্যমে এটা দিয়ে দিচ্ছি, ভ্যালুটা দিয়ে দিচ্ছি। আলী কায়সার ভাই বুঝছেন? কথাটা আমি বুঝতে পারি নাই আসলে, আরেকবার বলেন কথাটা PHP ফাইলটা তো আপনার বলেন। PHP ফাইলটা তো আপনার ইয়াতে গিয়ে লোকাল হোস্টের মাধ্যমে। জি জি জি। তো এখন এইটা হচ্ছে আমি যে মানে লোকাল হোস্ট ব্যাশ তারপরে কি দিব? তারপর আপনি যেটা দিবেন সেটা হচ্ছে এই যে htdocs এর মধ্যে আপনি কি করবেন যে যেখানে আপনার জেমটা ইনস্টল করা আছে, জেমটার মধ্যে যাবেন, যার পর হচ্ছে htdocs, এই যে htdocs এই ফোল্ডারের মধ্যে যে কোনো নামে একটা ফোল্ডার নেবেন। তো আমি php নামে একটা ফোল্ডার নিয়েছি যেখানে আমি আমার কোডটা করতেছি। তো এখানে আমাকে তখন লিখতে হবে localhost/php, আমি যেই ফোল্ডারের নেমটা দিব ওখানে। ধরেন আমি যদি এখন ওইটা রিনেম করি, এটা কেটে দিয়ে ওখানে এই ফোল্ডারের নামটা যদি চেঞ্জ করে দেই, সেটা হচ্ছে পিএইচপি, ডাবল পি দিয়ে দিলাম, পিএইচপিপি দেওয়ার পর এখন তাহলে আমাকে যদি লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি দিই তখন কি পাবে? এখানে বলতেছে যে নট ফাউন্ড। আর এখানে আমি যদি আরেকটা পিএইচপি দিয়ে দিই, পি দিয়ে দিই, তখন কিন্তু আমার নামটা দেখা যাচ্ছে যে মাই নেম ইজ রেজু ফ্রম ঢাকা। বুঝতে পেরেছেন? জি ভাই বুঝতে পারছি, থ্যাংক ইউ। ওকে, তো আমরা ডাবল পি না দিয়ে ওখানে পি রাখি আপাতত। আচ্ছা আচ্ছা, এখানে এটা আচ্ছা কনকেটেশনটা একটু মনে হয় প্রবলেম হচ্ছে, আমি আরেকবার সহজভাবে বুঝিয়ে দেই। দেখেন এখন অনেক সময় হবে আমরা কি এই যে ওয়ার্ডপ্রেসের মধ্যে কাজগুলো এক জায়গায় কি করতেছি যে লিখে দিচ্ছে, ওটা কি আউটপুটটা আমার আরেক জায়গায় দেখাচ্ছে। এরকম আমাদের ভেরিয়েবল অনেক জায়গায় নিতে হবে পিএইচপিতে যখন আমরা কাজ করব। তো ভেরিয়েবলটা আমাদের কি ওই মানে জায়গায় জায়গায় এইভাবে লিখে দেওয়া যাবে না। তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে, তো আমি তো ডাইরেক্ট লিখে দিতে পারি এই জায়গাতে যে আই অ্যাম রেজু ফ্রম ঢাকা। না, এখানে এই যে নেমটা আছে আবার কি ঢাকাটা আছে, এটা চেঞ্জ হবে। তো চেঞ্জ হবে, আপনি কি বারবার এই লাইনটা লিখবেন? না, সেটা হচ্ছে কি যে ঢাকা এবং রেজু এটা একটা নির্দিষ্ট ভেরিয়েবল থেকে আমার পাবে, আর বাকি টেক্সট কি ডিফল্ট ভাবে থেকে যাবে। তো এটা করার জন্য আমাকে কি করতে হবে দেখেন, সেটা হচ্ছে আমি প্রথমে এই লাইনটা লিখে দিলাম, লিখে দেওয়ার পর আমি প্রথমে একটা নেম নিচ্ছি, সেটা হচ্ছে ভেরিয়েবলের মধ্যে $, নেম ইকুয়াল, ধরেন যে আমি দিলাম যে আলী কায়সার, আর ফ্রম দিলাম হচ্ছে ঢাকা, ঢাকা। তাহলে এখন আমি যদি চাই যে এটা কি এই যে ভেরিয়েবলের মাধ্যমে এটা এই জায়গায় নিয়ে আসবো, তাহলে আমাকে কি করতে হবে, এই যে নেমের জায়গায় আমাকে সরাসরি আমি যদি নেম লিখে দেই, আর ঢাকার জায়গায় সরি এখানে হবে FROM, সেভ দিয়ে দিলাম, দেওয়ার পর এই জায়গাতে আমি দিব হচ্ছে ফ্রম, আর সবার শেষে সেভ দিয়ে এখন আমি যদি রিলোড করি পিএইচপিতে, এখানে কি বলতেছে যে সিনট্যাক্স এরর আনএক্সপেক্টেড ফ্রম 4 নম্বর লাইনে। আচ্ছা 4 নম্বর লাইনে এখানে হচ্ছে আমি এখানে কি আমার এখানে সর্বশেষ যেটা লাইন এটাতে সেমিকোলন না দিলেও প্রবলেম নেই, তো আমাকে এখানে সেমিকোলন দিয়ে দিতে হবে, যে সেমিকোলন দিয়ে বলে দিতে হবে যে আমার লাইনটা এখান থেকেই শেষ। এখন যদি রিলোড করি কি দেখাচ্ছে, আই এম আলী কায়সার ফ্রম ঢাকা। আর এরপর আমরা যদি আরো এর মানটা চেঞ্জ করতে চাই, সেটা হচ্ছে আমি নিচে আসে আরেকবার নিলাম, সেটা হচ্ছে নেম ইকুয়াল রাজীব দিলাম, আর ফ্রম ইকুয়াল দিয়ে দিলাম যে ডিইউ, যে ঢাকা ইউনিভার্সিটি থেকে উনি আসছেন। এখন আমাকে এখানে সেমিকোলন দিতে হবে, এখানে সেমিকোলন দিতে হবে। এখন আমি যদি এটার মানটা চেঞ্জ করতে চাই করতে পারবো?
সেটা হচ্ছে ইকো দিতে হবে। আর এখানে আমি বলে দিব যে আই এম কি $, নেম, ফ্রম, কি ফ্রম এই যে $, দিয়ে আমাকে ওইটা দিয়ে দিতে হবে। এখন যদি আমি রিলোড করি সেভ দিয়ে, এখানে কি প্রথমেই একটা ইরর দেখাচ্ছে যে সিনট্যাক্স ইরর নেম। কেন ইররটা দেখাচ্ছে বলেন তো? এই যখন এখানে সিনট্যাক্স ইরর দিবে তখন আপনাকে বুঝতে হবে যে আমার এখানে এখানে কি সেমিকোলন দিতে হবে না? তো সেমিকোলন দিয়ে দিলাম। দিয়ে যদি এখন আমি রিলোড করি তখন কি বলতেছে যে আই এম রাজীব ফ্রম ডিইউ। আর আমি যদি এই জায়গাতে একটা বিয়ার দিতে চাই, সেটা হচ্ছে বিয়ার দিয়ে যদি রিলোড করি তাহলে কি নিচে নামাই দিচ্ছে, তাই না? এটা গেল। আচ্ছা, আর আমরা যদি এখন ডাটা টাইপস নিয়ে আলোচনা করি যে পিএইচপিতে কি কি ডাটা টাইপস আছে আমাদের, সেটা হচ্ছে ধরেন যে আমি এখানে দিলাম এ $, এ ইকুয়াল দিলাম ঢাকা। এটা ডাটা টাইপস কি বলেন তো? রাজীব, ভাই বলতে পারতেছেন না? বাকিরা কেউ শোনা যায় না আমার কথা? বলবেন কথাটা। হ্যাঁ, এটা ডাটা টাইপস কি? ডাটা টাইপস এটার যে এই যে ডাটাটা আছে স্ট্রিং, হ্যাঁ সেটাই তো। তো এটা আমরা বুঝবো কিভাবে যে এটা স্ট্রিং? সেটা জাভাস্ক্রিপ্টে আমরা কিভাবে দেখেছিলাম যে এটা স্ট্রিং না নাম্বার না বুলিয়ান। এটা দেখার জন্য কি ইউজ করেছিলাম বলেন তো জাভাস্ক্রিপ্টে? ভুলে গেছেন? টাইপ অফ ইউজ করেছিলাম, টাইপ অফ। আর এই জায়গাতে আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে আমি যদি এই যে var ডাম্প করি, var ডাম্প করে কি করতে হবে এখানে আমার এইটা এই যে ইয়াটা নিয়েছি ভেরিয়েবলটা, এটা এখানে আমি যদি বলে দেই $a সেভ, দিয়ে যদি রিলোড করি এখানে কি বলতেছে যে এটা স্ট্রিং এবং এই জায়গায় কয়টা ক্যারেক্টার আছে এটা সব বলে দিচ্ছে। 5টা আছে না ঢাকা, 1 2 3 4 5, ঠিক আছে। আর আমি যদি এই জায়গাতে বলি যে ঢাকা আমার বাসা, সেভ দিয়ে যদি রিলোড করি তখন কি এই যে 15টা হয়ে যাচ্ছে, 5টা 5 4 9 4 13, আর 2টা হচ্ছে এই যে স্পেস গুলা যেগুলো পাইছে। বুঝতে পেরেছেন? তো এখানে আমাদের এই যে ডাটা টাইপস এটা হচ্ছে কি। আর পিএইচপিতে আমরা কমেন্ট করব কিভাবে? এই জাভাস্ক্রিপ্টে যেভাবে করতেছিলাম যে এক লাইন করার জন্য 2টা স্ল্যাশ ইউজ করব। আর অনেকগুলো লাইন যদি করতে চাই তাহলে কি কি করতে হবে বলেন তো? ভুলে গেছেন নাকি এটাও? আমি স্টার্ট দিতে হবে। একটা স্টার দিতে হবে, তারপর কি এখানে, ঠিক আছে। তো আমরা সিঙ্গেল লাইন করার জন্য আমাদের কি 2টা স্ল্যাশ বলে দিতে পারি যে এটা কি ডাটা টাইপ স্ট্রিং, ওকে। আর এরপর আমি যদি আরেকটা লিখি সেটা হচ্ছে $b এর মধ্যে ইকুয়াল 1 2 3 সেভ। আর এটার মধ্যে যদি বি দিই, বি দিয়ে এটার ডাটা টাইপ কি হবে বলেন তো? এটাও স্ট্রিং হবে। আমরা জানি যে যতক্ষণ কি কোটেশনের ভিতরে থাকবে এটা স্ট্রিং হবে। এখন যদি আমি রিলোড করি যে এখানে কি বলতেছে যে এটা একটা স্ট্রিং, আর এটাও বলে দেই যে এটা ডাটা টাইপ কি স্ট্রিং। আর এখানে যদি আমি আরেকটা ভেরিয়েবল নেই, নেওয়ার পর এভাবে 1 2 3 বলে দেই সেভ, এটা ডাটা টাইপ কি? জাভাস্ক্রিপ্টে আমরা এটা নাম্বার বলেছিলাম তাই না? আর এখানে আমাদের হচ্ছে এটা ইন্টিজার। সেভ দিয়ে যদি রিলোড করি এই যে আইএনটি, আইএনটি থেকে কি ইন্টিজার। আচ্ছা, আর ডাটা টাইপ ইন্টিজার।
$d দিয়ে এখন যদি আমি এখানে বলি যে 123.00, তখন কি হবে? ফ্লোটিং। ফ্লোট। বাকি আমরা ডাবল বলতে পারি। এখন যদি আমি স্টেপ দিয়ে রিলোড করি, কি বলতেছে? আনএক্সপেক্টেড। তার মানে আমি এখানে সেমিকোলন দেই নাই। স্টেপ দিয়ে যদি রিলোড করি, দেখা যায় যে ফ্লোট। ওকে, তো আমরা কত প্রকার ডাটা টাইপ সম্পর্কে জানলাম। সেটা হচ্ছে এই যে আমার স্ট্রিং, যত কিছু কোটেশনের ভিতরে থাকবে এটা ডাটা টাইপ আমরা সরাসরি বলবো এটা হচ্ছে স্ট্রিং। আর যদি এভাবে সংখ্যা থাকে 1 2 3, সেটা পিএইচপিতে প্রথমে আমরা বলবো এটা হচ্ছে ইন্টিজার। বাট যখনই দশমিক থাকবে, দশমিকের পর 0 0 বা 1 2 যাই থাকুক না কেন, এটা হয়ে যাবে ডাটা টাইপ ফ্লোট। আর এরপর আর কি ডাটা টাইপ আছে বলেন তো? আমরা ইয়াতে দেখেছিলাম, মনে আছে আপনাদের জাভাস্ক্রিপ্টে? বুলিয়ান আছে। আমি যদি এখানে ট্রু লিখি, ট্রু ফলস কথা ইউজ হবে আমার, মনে নাই? ট্রু ফলস আমরা ইফ এলস বা স্টেটমেন্টে বলতে পারি যে যদি এটা ইকুয়াল এটা হয় বা এটা ইকুয়াল এটা, যদি কন্ডিশন আমার ট্রু হয় তখন কি এটা হবে। আর এখানেও কিন্তু আমাদের কন্ডিশনটা ইউজ করতে হবে। তো এখন আমি যদি এটা রিলোড করি, ই দিয়ে রিলোড করতেছি, এখানে কি বলে দিচ্ছে? বুলিয়ান, BOOL। আর এখানে আমরা বলে দেব যে ডাটা টাইপ বুলিয়ান। এরপর ডাটা টাইপ আমরা দেখতে পারি এখানে এফ দিয়ে ইকুয়াল। আর এগুলা যে কোনো একটা যদি আমরা দেখতে চাই আউটপুটে, জাস্ট ইকো লিখে দিলেই তো হয়, তাই না? আচ্ছা, এফ এর মধ্যে আমি একটা এরে নিতে চাচ্ছি, তো এরে আমরা কিভাবে লিখতে পারি মনে আছে আপনাদের? হ্যাঁ, থার্ড ব্র্যাকেটে আমরা বলে দিতে পারি সেটা হচ্ছে এর মধ্যে কি অনেকগুলা ভ্যালু থাকবে না? জি। হ্যাঁ, আমি দিলাম প্রথমে আমার নেমটা দিলাম, তারপর কি একটা কমা দিয়ে দিতে হবে, রাজীব দিলাম, তারপর কি ধরেন যে আমি আশিক দিলাম, করিম, সেভ দিয়ে দিলাম। সেভ দিয়ে এখন আমি যদি এখানে এই যে অ্যাপ যেটা আছে এটা, আর এখানে অবশ্যই সেমিকোলন দিতে হবে। সেভ দিয়ে যদি রিলোড করি, এখানে কি বলতেছে? এটা ডাটা টাইপ অ্যারে, এবং এর মধ্যে কি কি আছে? যে প্রি রেজু আছে। এটা ইন্ডেক্স নাম্বার কত? আমাদের ইন্ডেক্স নাম্বার অ্যারেতে কত থেকে শুরু হয়? 0 থেকে না? 0 1 2 3। আর এটাকে যদি আমি ইকো করতে চাই তাহলে কি করব? ধরুন যে এই নামগুলো আমি দেখতে চাচ্ছি, তো আমাকে বলতে হবে ইকো $f দিলেই সবগুলো দেখাবে। এখন যদি রিলোড করি, এ বলতেছে কি অ্যারে টু স্ট্রিং কনভার্সন, যে এটা কি আমাকে অ্যারে থেকে আগে স্ট্রিং এ নিয়ে আসতে হবে, তারপর এটা দেখা যাবে। আর এখানে কি দেখাচ্ছে? শুধুমাত্র একটা অ্যারে দেখাচ্ছে। আচ্ছা, তো আমরা যে কোনো একটা যদি নাম দেখতে চাই, সেটা হচ্ছে যে রেজুটা যদি আমি আউটপুটে দেখতে চাই, এখানে আমাকে কি লিখতে হবে? কি লিখবো বলেন তো? ইন্ডেক্স নাম্বারটা দিয়ে দিতে হবে না? আমি যদি এখানে 0 দেই, দেওয়ার পর যদি রিলোড করি, তাহলে দেখা যায় যে এই যে রেজু। বুঝেন নাই? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, আর এখান থেকে আমি যদি ইয়া দিতে চাই, ধরেন যে আমি অনেকগুলা এজ নিলাম, যে 25 28 40। আচ্ছা ভাইয়া, হুম। আপনার যে আপনার একটু আগে এই জায়গায় লেখা ছিল যে ভেরিয়েবল নাম, ওই লেখাটা যে এখন নাই, ওইটার কাজ কি ছিল আর এখন নাই কেন? আচ্ছা, আমরা ওই যে ভার ডাম্প করে শুধু দেখবো যে এটার ভিতরে কি কি আছে, এটার ডাটা টাইপ কি এবং এর ভিতরে কি কি আছে, সম্পূর্ণগুলোই ওই ওই ফাংশনটার মাধ্যমে দেখা যাবে আর কি। আর ইকো যদি করি, ইকোর মাধ্যমে আউটপুটে সরাসরি দেখাবে যে আমি এটা কি দেখতে চাচ্ছি। বুঝতে পেরেছেন? আচ্ছা তো জি ভাইয়া। হ্যাঁ, এখন আমি যদি দেখতে চাই যে ধরেন যে একজনের নাম যে রহিমস এজ ইজ, যে এখানে চারটার একটা, ধরেন যে এই এজটা আমি দেখাইতে চাচ্ছি,
ইকো করে, তাহলে আমাকে কি করতে হবে বলেন তো? যে ডিফল্ট ভাবে আমি কি করব? $F2 না, প্রথমে আমি কিছু কন্টেন্ট দিতে চাচ্ছি, যেটা হইতে পারে যে রহিমের বয়স হইল, বা এখানে আমি ডাইরেক্ট লিখতেছি রহিমের রহিমের বয়স হইল এই যে এটা। তাহলে আমাকে কি করতে হবে? এখানে লিখে দিতে হবে না যে $এফ এফ দিয়ে যদি আমি 2 দেই তাহলে কি দেখাবে? জি ভাইয়া দেখাবে। এখন যদি সেভ দিয়ে রিলোড করি, ডট দিতে হবে না, ডট। এখানে কি বলতেছে? আনএক্সপেক্টেড। এখানে একটা ডট দিতে হবে, ধরুন এখানে এখানে আমরা একটা ডট দিব, স্পেস লাগবে না। আর একটা স্পেস দিয়ে দিতে পারি, সেটা হচ্ছে এই জায়গাতে সেভ। সেভ দিয়ে যদি এখন রিলোড করি, এই হচ্ছে রহিমের বয়স হইল 40। বুঝতে পেরেছেন? আর আমি যদি আবার বলি এই লাইনের পরেই এবং এন্ড করিমের বয়স হইল 45, তাহলে কি করতে হবে? এক লাইনের মধ্যে। সেটা আমরা এখানে আরেকটা ডট দিব, ডট, তারপর কি তারপর যে এন্ড করিমস এজ ইজ, কি করতে হবে? আবার এখানে এটা শেষ করতে হবে। একটা ডটের মধ্যে আমরা বলে দিব হচ্ছে $এফ। এফ এর পর কত দিব? ধরুন যে আমি দিলাম 3। সেভ দিয়ে যদি রিলোড করি, কি হয়েছে যে এন্ড করিম এজ, তো আমরা এই জায়গাতেও একটা স্পেস দিয়ে দিতে পারি। সেভ দিয়ে যদি রিলোড করি, যে রহিমের বয়স হলো 40 এন্ড করিমস এজ, একটা বাংলা হয়ে গেছে একটা ইংলিশ হয়ে গেছে, আচ্ছা ম্যাটার না, 40। আর এরপর আমি যদি আরেকটা লাইন লিখি, সেটা হচ্ছে এই জায়গাতে ডুপ্লিকেট করে দিলাম, যে এখানে কি সব আছে, বয়স আছে, সবারই বয়সটা আছে, সেটা আমি দিয়ে দিলাম একটা স্পেস দিয়ে যে 50, আরেকটা দিয়ে দিলাম 60। এখন এখানে আমি দিব হচ্ছে সাকিব, এই যে বয়স হলো এটা বাদ দিয়ে, যে সাকিব এজ ইজ এটা, আর রাকিবস এজ ইজ, ধরেন যে এটা আমি একটু বাড়িয়ে দিলাম, যেটা 4 দিয়ে দিলাম, আর এখানে কি 5 দিয়ে দিলাম। এখন সেভ দিয়ে যদি আমি রিলোড করি, তাহলে কি এক লাইনে চলে আসতেছে যে সাকিবস এজ ইজ 50 এন্ড রাকিবস এজ ইজ 60। এটা আমি নিচের লাইনে নিয়ে আসতে চাচ্ছি, তাহলে কি করতে হবে আমাকে বলেন তো? এটা তো নিচে থাকার কথা, তাই না? উপর একটা বিয়ার দিলে যাবে। হ্যাঁ, তো বিয়ারটা আমরা কিভাবে দিব? লেস দেন গ্রেটার দেন, ডট দিতে হবে। বিয়ার দিয়ে যদি আমি সেভ দিয়ে রিলোড করি, এটা কি আনএক্সপেক্টেড বলতেছে, আমাদের এটাকেও সংযুক্ত করে নিতে হবে এই লাইনের সাথে, তাই না? জি, ডট দিতে হবে। আমরা একটা ডট দিব, ডট দেওয়ার পর কি সেভ দিয়ে দিলাম। সেভ দিয়ে যদি এখন রিলোড করি, তাহলে আমার চলে আসছে যে রহিমের বয়স হলো 40 আর করিমস এজ ইজ 45। আরো কি এই যে এর আরো অনেক আছে, কয়েক প্রকারের এরে আছে, এগুলা নিয়ে আমি কি নেক্সট ক্লাসে আলোচনা করব। এটা তো জাস্ট কি ইন্ডেক্সড এরে, এক লাইনে আমি কি সবগুলো এরে লিখে দিচ্ছি, তাই না? মাল্টি ডাইমেনশনাল এরে আছে, অ্যাসোসিয়েটিভ এরে আছে, তারপর আবার শর্টিং আছে। এই চারটা নিয়ে আমি নেক্সট ক্লাসে আরো আলোচনা করব। তো আমাদের ডাটা টাইপস কি কি দেখলাম আমরা? হুম, ইন্টিজার দেখলাম, ফ্লোট দেখলাম, হুম, স্ট্রিং দেখলাম, আচ্ছা, বুলিয়ান দেখলাম। এই যে এই কয়েকটা দেখলাম। তারপর কি এটা হচ্ছে আমাদের, সরি এখানে না, এখানে আমি বলে দেব যে ডাটা টাইপ এরে। আরেকভাবে কিন্তু এরে লেখা যায়, খালি এভাবেই না, সেটা হচ্ছে আমি যদি
এখানে আরেকবার এরে নিতে চাই, এই ইন্ডেক্স এরেটাই ধরেন যে আমি জি এর মধ্যে নিলাম, নিয়ে সেটা হচ্ছে আমি সরাসরি এখানে বলে দিতে পারি যে এর এর পর কি ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। আমি দিলাম আহমেদ, তারপর সাকুর, রহিম। এখন এটা যদি আমি দেখতে চাই যে আসলে এটা ডাটা টাইপটা কি, তাহলে আমরা var dump করতে পারি, var dump করে এখানে কি দিব, var dump, এই ফাংশনের ভিতরে দিতে হবে যে জি। সেভ দিয়ে যদি এখন রিলোড করি, এটাও কি বলতেছে একটা এরে, তাই না? আর এখানে 3টা নাম্বার আছে, আর এগুলা যদি আমি চাই যে এরেটা কি একটু সুন্দরভাবে দেখাক, মানে নিচে নিচে নেমে আসুক, তাহলে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ইকো প্রি ইউজ করতে পারি। সেভ দিয়ে যদি রিলোড করি, আর সিনট্যাক্স এরর আনএক্সপেক্টেড var dump। আচ্ছা, var dump এর আগে আমাকে একটা সেমিকোলন দিতে হবে। সেভ দিয়ে যদি রিলোড করি, এই যে এখানে কি একটা একটা করে চলে আসছে যে এটা একটা এরে, এর ভিতরে 3টা ইয়া আছে, যে 0 নাম্বার ইন্ডেক্সে আবার কি বলে দিচ্ছে যে আহমেদ, আহমেদরা আবার কি স্ট্রিং, তাই না? এই যে আহমেদ লেখাটা আছে, এটা একটা স্ট্রিং না, এটা সব বলে দিচ্ছে। আচ্ছা, আমরা যদি এখানে আবার var dump না করে প্রিন্ট আরও করতে পারি, প্রিন্ট আর করলে এটা স্ট্রিং নাকি এত কিছু দেখাবে না, তখন শুধুমাত্র কি দেখাবে যে আমার 0 নাম্বার ইন্ডেক্সে আহমেদ আছে, 1 নাম্বারে আছে সাকুর, 2 নাম্বারে কি রহিম। আর আমাদের যদি প্রয়োজন হয় যে আসলে আমি ডাটা টাইপটা সহ দেখব কয়টা আছে সবকিছু দেখতে গেলে আমরা কি এখানে var dump করে এই যে জি দিয়ে দিচ্ছে। আর সাপোজ এই জায়গাতে আমি একটাতে দিয়ে দিলাম 1, সেভ দিয়ে যদি রিলোড করি, এখানে কি বলতেছে একটা, এই যে এটা একটা ইন্টিজার, বুঝতে পেরেছেন? আচ্ছা, তো জি ভাইয়া বুঝছি। হ্যাঁ, এটাও আমাদের কি তাহলে ডাটা টাইপ অ্যারে। আর এরপর আছে হচ্ছে অবজেক্ট। অবজেক্ট নিয়ে আমি আজকে আলোচনা করব না, করলেও এটা আপনারা বুঝবেন না। প্রথমে আমাদের ফাংশন সম্পর্কে আলোচনা করতে হবে, তারপর কি আমরা অবজেক্ট নিয়ে আলোচনা করব। আর এরপর ডাটা টাইপস আরেকটা আছে। হুম ভাইয়া, হুম এর কি আসলে একটা ডাটা টাইপ? বুঝি নাই। এর এটাকে আসলে একটা ডাটা টাইপ? এর মধ্যে তো ডাটা থাকে অনেক প্রকার, হুম এটা তো ডাটা টাইপ করতে না। ওইটাও একটা ডাটা টাইপ পিএইচপিতে। তো তারপরে পাইথনে আলাদা করছে এটা। পাইথন আর জাভাস্ক্রিপ্টের মধ্যে এটার মধ্যে ডিফারেন্স আছে না? আমরা জাভাস্ক্রিপ্টে কি দেখেছিলাম যে 1 2 3 এটা কি নাম্বার, আর এখানে আমরা কি বলতেছি ইন্টিজার, তাই না? আর 1 2 3.00 থাকলেও আমরা ওখানে কি পড়েছিলাম? আচ্ছা, এটা গেল। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমি যদি এখানে একটা ভ্যারিয়েবল নেই এইচ, $h, এইচ দিয়ে এটা কোনো মান দিলাম না, শুধু ওইভাবে রেখে দিলাম, দিয়ে যদি রিলোড করি কোনো কিছু দেখায় নট ফাউন্ড, টাইটেল দিই নেই। আর এটা যদি ইকো করি, ইকো $h, সেভ দিয়ে যদি রিলোড করি, কি বলতেছে আনডিফাইন্ড ভেরিয়েবল। আর এটাকে যদি আমরা ভেরিয়েবল দিয়ে, সরি ভেরিয়েবল না, var dump করব, var dump করে দেখি যে আসলে এটা ডাটা টাইপটা আসলে কি আসতেছে। $h দিলে, শুধুমাত্র h দেওয়ার পর, আর এখান থেকে ইকোটা বাদ দেই, এখানে কি দেখাচ্ছে, নাল দেখাচ্ছে না? হুম তার মানে কি আমরা যদি একটা ভেরিয়েবল দেই, ভেরিয়েবলের মধ্যে এরকম কোনো মান যদি না দিই বা ভ্যালু যদি না রাখি, এটা কি ডিফল্ট ভাবে নাল ডাটা টাইপস ধরে নেবে, বুঝতে পেরেছেন? তো এটা আমাদের ডাটা টাইপ হচ্ছে নাল। আর আরেক প্রকারের ডাটা টাইপস আছে যেটা সর্বশেষ, সেটা হচ্ছে আমার আরেকটা কি
আরেকটা ডাটা টাইপস হচ্ছে স্ট্রিং দেখলাম, তারপর ইন্টিজার দেখলাম, ফ্লোট দেখলাম, বুলিয়ান দেখলাম, অবজেক্ট নাল। হ্যাঁ, সেটা হচ্ছে রিসোর্স। এই ডাটা টাইপটা কিভাবে কাজ করবে সেটা হচ্ছে আমরা যখন ওই যে ডাটাবেজে ডাটা সেন্ড করব ওখান থেকে নিয়ে আসবো। আজকে ওটা দেখতেছি না। আমি আপনাদের দেখাবো যে কিভাবে ডাটাবেজে ডাটা সেন্ড করা যায়, ওখান থেকে আবার কি আনা যায়, ডিলিট করা যায়। যে কাজটা আমরা ওয়ার্ডপ্রেসে করতেছি, যে কিভাবে একটা পোস্ট নতুন করে অ্যাড করলাম, আবার কি ওটা ইচ্ছা করলে আমরা ডিলিট করে দিতে পারতেছি, এডিটও করতে পারতেছি, তাই না? কি? জি ভাইয়া। আচ্ছা, এরপর আমরা যেটা নিয়ে আলোচনা করব, আমরা অপারেটর নিয়ে আলোচনা করব। অপারেটরটা কি? আমরা জাভাস্ক্রিপ্টে দেখেছিলাম না, অ্যারিথমেটিক অপারেটর আছে, তারপর অ্যাসাইনমেন্ট, বিভিন্ন রকমের অপারেটর আছে। তো অ্যারিথমেটিক অপারেটরের কাজ কি এটা আমরা সবাই জানি। আচ্ছা, এখানে আমি সবগুলো এগুলো বাদ দিয়ে, না এগুলো থাক, সেটা হচ্ছে এভাবে কমেন্ট করে দিই, এগুলো থাক, এটা দেখে নেবেন। ধরেন যে $সাইন এ দিলাম, এর একটা মান দিলাম 10, তাই না? আর একটা দিলাম বি ইকুয়াল 15 দিয়ে, এখন আমি যদি এই দুইটা যোগ করতে চাই তাহলে কি করতে হবে? আমরা সি এর মধ্যে আরেকটা ইয়া নিতে পারি, সি ইকুয়াল $সাইন এ, তারপর কি $সাইন বি। আর এটা যদি আউটপুটে দেখতে চাই তাহলে আমাকে কি করতে হবে? ইকো করে $সাইন সি লিখে দিতে হবে। এখন সেভ দিয়ে যদি রিলোড করি, এখানে যোগফলটা দেখা দেখা যাচ্ছে, তাই না? তাহলে এটা কি অ্যারিথমেটিক অপারেটরে এটাকে আমরা কি বলবো? এডিশন না? এই দুইটা সংখ্যার যোগফলকে। রাজীব ভাই, জি ভাইয়া। এডিশন। তো এটা হচ্ছে আমার এডিশন। আর এখানে ধরেন যে আমি $সাইন ডি নিলাম, ডি ইকুয়াল যদি বলি যে এটার মানটা তাহলে একটু বাড়াই দিই, 2a মাইনাস দিয়ে কি $সাইন বি দেই, তাহলে এটা কি হবে? সাবট্রাকশন। তার মানে কি এটা থেকে এটা মাইনাস হয়ে যাবে, তাই না? এখানে ইকো যদি আমি ডি দেই, স্পেলিং ঠিক আছে আমার? আচ্ছা, সেভ দিয়ে যদি রিলোড করি, এই যে 5 দেখাচ্ছে। এরপর আরেকটা আছে, এগুলো আমরা জানি। এটা যদি আমি ডুপ্লিকেট করি, এখানে যদি এটা দিই, এটা কি মাল্টিপ্লিকেশন, তাই না? তাহলে এখানে মানটা একটু কমাই দিই, ধরেন যে 5 ইন্টু 5 দিয়ে দিলাম। এখন সেভ দিয়ে যদি রিলোড করি তাহলে কত দেখাচ্ছে? ঠিক আছে। আর আরেকটা কি আছে বলেন তো? আরো দুইটা আছে, একটা হচ্ছে ভাগ করা যাবে, তারপর ভাগশেষ বাই করা যাবে, আরেকটা কি? ডিভিশন আছে, তারপর কম্পোনেন্ট আছে। হ্যাঁ, এক্সপোনেনশিয়েশন আছে, তাই না? সেটা হচ্ছে এখানে আমি যদি বলি যে এটা ডিভাইড এটা, আর এটা আমি রাখবো হচ্ছে ই এর মধ্যে, সরি ই হচ্ছে এটা, আর এটা রাখলাম এফ এর মধ্যে, আর এটা হচ্ছে কি ডিভিশন। তাহলে কত হবে আমাদের এটা রেজাল্ট? এফ এর মধ্যে যদি রাখি 1 হবে না? এখন যদি রিলোড করি, এই যে এগুলা কোথায় কাজে লাগবে? আমাদের কাজে লাগবে ক্লাস আজকে এগুলা দেখি। তারপর হচ্ছে আমি যদি মডিউলাসের ইয়াটা দেখি, সেটা কিভাবে? আমি জি নিলাম, আর এটা নিয়ে বাংলাদেশে খুব ইয়া চলতেছে, তাই না? কাহিনীটা কি হয়েছে বলবেন একটু? কাহিনীটা কি ছিল? মডুলাস। আচ্ছা, সেভ দিয়ে যদি রিলোড করি, এটা সেটা হচ্ছে পর $সাইন এইচ এর মধ্যে আমরা দেখব কি এ
বি, এটা কি কম্পোনেন্ট আসে পাওয়ার এক্সপোনেনশিয়েশন? তারপরে exponential। সিয়েশন, আচ্ছা স্পেলিংটা হয়তো বা আমার ভুল গেছে। আর এখানে আমি যদি এইচ করি তাহলে আমার অ্যান্সার কত হবে? অনেকগুলো না? আর এখানে যদি আমি দিই 2 3 তাহলে এটা অ্যান্সার কত হবে? 2 2 4 8 8। এখন যদি আমি রিলোড করি কি দেখাচ্ছে? আনডিফাইন্ড, দেখা যায়? আচ্ছা আমি দেখি যে অ্যারিথমেটিক অপারেটরের এই যে অপারেটরস পিএইচপি। এখন যদি এটার মধ্যে যাই, আপনারা কি এই যে পিএইচপি লিখে সার্চ করবেন, এই যে উপরে এই সবগুলো আমরা মোটামুটি দেখছি। এখন আমরা কি অপারেটর দেখতেছি, তাই না? আর এটা হচ্ছে আমার এক্সপোনেনশিয়েশন। হ্যাঁ, দুইটা স্টার দিয়েছি। সরি সরি, এখানে আমাকে কি দিতে হবে? ডলার সাইন দিতে হবে না? এমনি এমনি কি বুঝবে? দেওয়ার পর যদি রিলোড করি তাহলে কি 2 এর উপরে 3 দিলে আমাদের এইটাই অ্যান্সার। এটা তো বুঝতে পারছি, তাই না? তো আমাদের অনেক রকমের অপারেটর আছে। এই এখানে যদি দেখি সেটা হচ্ছে পিএইচপি অপারেটরস, অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, কম্পারিসন, তারপর কি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট আছে। আর আমি যদি অ্যারিথমেটিক অপারেটরটা আমরা বুঝি, তারপর এটা এই যে এটা আছে অ্যাসাইনমেন্ট অপারেটর, এটা কিভাবে কাজ করতেছে? যে এ এক্স ইকুয়াল ওয়াই, তারপর আবার কি দিচ্ছে যে এক্স প্লাস, সেটা আমি যদি আপনাদের একটু বুঝাই দেই, এখান থেকে এগুলা কমেন্ট করে দেই। ধরেন যে আমি প্রথমে একটা নিলাম, ভেরিয়েবল নিচ্ছি এ ইকুয়াল 5, ওকে। এরপর এটা যদি আমি ইকো করি ডলার সাইন এ, তাহলে এটা কি দেখাবে বলেন তো? আউটপুটে কি দেখাবে? 5 5ই দেখাবে না? ধরেন যে আমি যদি রিলোড করি যে 5, তো এখানে যেটা আছে এদের এই যে সবচেয়ে উপরের লেভেলের কাজ, এটা হচ্ছে যে এক্স ইকুয়াল ওয়াই বা এক্স ইকুয়াল বা এটাই যদি দেই। আর এখন আমি আবার যদি লিখি নিচে যে ডলার সাইন এ, একটা প্লাস দিলাম, তারপর ইকুয়াল দিলাম, ইকুয়ালের পর যদি আমি আবার 10 দেই তাহলে আউটপুট কি দেখাবে? তখন কি হবে দেখেন, আমি যদি রিলোড করি 15 15 দেখাচ্ছে। তার মানে কি এ প্রথমে এই যে এর মানটা নিবে, আবার এ দিয়ে কি এই দুইটা প্লাস হয়ে যাবে। আর আমি যদি এখানে 15 দিয়ে এখানে ইয়া করি, সাবট্রাকশন দিই, সেটা হচ্ছে এখানে মাইনাস, তারপর আমার 5 হয়ে যাবে। 5 হয়ে যাবে না? এই যে 5, এভাবে কি এখানে যদি আমরা এখন ইয়া দেই এই যে মাল্টিপ্লিকেশন, তখন আবার এই দুইটা গুণ হয়ে যাবে, কত 150 হবে আমার অ্যান্সার, এই যে 150। আর সবগুলাই এরকম ভাবে আমি এখানে যদি মডিউলাস দেই, সেভ দিয়ে যদি রিলোড করি, তাহলে আমাদের কি 15কে 10 দিয়ে ভাগ করলে ভাগশেষ তো 5 থাকবে, তাই না? এই হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটরস, এই যে এখান থেকে। আর এই যে কম্পারিসন যেটা আছে যে ইকুয়াল, তারপর কি এই যে এগুলো যেগুলো আছে, এগুলো যখন আমি ইফ এলস স্টেটমেন্ট দেখাবো, এগুলো সবগুলো একটা একটা করে দেখাই দিব আপনাদের যে আসলে কোনটা কিভাবে কাজ করে। তার মধ্যে অনেকগুলো কাজ আমরা জানি, তাই না? এই যে ইকুয়াল ইকুয়াল মানে কি এটা ইকুয়াল, তারপর কি আইডেন্টিক্যাল, এটার কাজ আমরা দেখি নাই। নট ইকুয়াল, এটার কাজ দেখেছি। জি ভাই, আইডেন্টিক্যাল আর নন আইডেন্টিক্যাল দেখি নেই, আর সব দেখছি। হ্যাঁ ওই স্ট্রিপও দেখি নেই। হ্যাঁ, এটা কিভাবে কাজে লাগছিল বলেন তো? কোথায় কোথায় আমরা ইউজ করেছিলাম এটা, মনে আছে? ওই একটা জি একটা স্ক্রিপ্ট করছিলাম। ফর্মের মধ্যে ইউজ করেছিলাম, তাই না? যে যখন যদি জি পাসওয়ার্ড এবং রিপাসওয়ার্ড না মিলে তখন আমাদের কি, তারপর আছে এই যে পিএসপি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, এটা আমরা জানি। তারপর লজিক্যাল আছে, লজিক্যালটাও আমাদের কাজে লাগবে। যে সেটা হচ্ছে লজিক্যালটা কিভাবে, ধরেন যে আমার যদি নাম্বার ইকুয়াল 80 হয়,
অথবা 85 হয়, তাহলে আমরা উত্তর কি দেখাবো, যে হি গটেড এ প্লাস, এরকম। আচ্ছা, নিচে স্ট্রিং অপারেটর আছে, তার মধ্যে একটা হচ্ছে কনকেটেশন। কনকেটেশনটা আমরা দেখলাম, কনকেটেনেশন, ঠিক আছে। তারপর পিএইচপি এরিয়া অপারেটরস, এগুলো আমি দেখাই দিব আপনাদের, ঠিক আছে। আর এখন আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পিএইচপি একটা বিল্ট ইন ফাংশন, ডেট ফাংশন নিয়ে। বুঝতে পেরেছেন? ডেট ফাংশনের কাজ কি হবে সেটা হয়তো আপনারা নামটা শুনেই বুঝতে পারতেছেন, তাই না? ধরেন যে আমি দিলাম ইকো, কিভাবে লিখবো, এখানে দিলাম ডেট। এই যে ফাংশন লিখতে গেলে অবশ্যই আমাকে কি ব্র্যাকেট দিতে হবে। সেভ দিয়ে এখন আমি যদি রিলোড করি, এটা কেটে দিই, এখানে কি বলতেছে যে ডেট এক্সপেক্ট এটলিস্ট ওয়ান প্যারামিটার। তো কি কি প্যারামিটার আমরা ইউজ করতে পারি? ধরেন যে আমি আমাদের ইয়ারটা দেখতে চাচ্ছি, কত ইয়ার, এখানে আমি একটা প্যারামিটার দিয়ে দিলাম যে ওয়াই। সেভ দিয়ে যদি রিলোড করি, কি দেখাচ্ছে যে ইউজ অফ আনডিফাইন্ড কনস্ট্যান্ট, সেটা হচ্ছে আনডিফাইন্ড কনস্ট্যান্ট কোথায়, ও এটা আবার কি বলতেছে যে আনডিফাইন্ড কনস্ট্যান্টলি, এটা আমাকে এই কোটেশনের ভিতরে রাখতে বলতেছে। তো আমি এটা কোটেশনের ভিতরে দিয়ে দিই, সেটা হচ্ছে এই যে দিয়ে দিলাম ওয়াই। সেভ দিয়ে যদি রিলোড করি, এটা কি 20 চলতেছে না? রাজীব ভাই, জি ভাইয়া। আর এটা যদি আমি পুরা 2020 দেখতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, ওয়াইটা তখন আপার কেস ইউজ করব। সেভ দিয়ে যদি রিলোড করি, তাহলে কি যে আমার 2020 চলে আসতেছে, যে দ্য ইয়ার ইজ, আমরা যদি এখানে লিখতে চাই যে দ্য ইয়ার ইজ, তখন কি করতে হবে, এখানে একটা ডট দিয়ে আলাদা করে দিতে হবে, তাই না? আর এখানে একটা স্পেস দিব। সেভ দিয়ে যদি রিলোড করি আমি, তাহলে কি দ্য ইয়ার ইজ 2020। আপনি যদি কোথাও এই পিএইচপি কাজ করে ধরেন যে এই ইয়াটা দিয়ে দেন, এভাবে ডেট ফাংশনটা লিখে পিএইচপির মধ্যে ডেট দিয়ে তারপর ওয়াই দিয়ে দিবেন, যখন আবার কি 2021 চলে আসবে, তখন এটা অটোমেটিক কি হয়ে যাবে, 21 হয়ে যাবে, ঠিক আছে। আর এরপর আমরা যদি দেখতে চাই যে আজকে কত তারিখ, তাহলে কি ইউজ করতে পারি, সেটা হচ্ছে আমি যদি এখানে ডে লিখে দিই, ডি। এখন যদি রিলোড করি, কত তারিখ আজকে, 3 তারিখ না? আচ্ছা, আর এখানে আমি যদি চাই, ধরেন যে এখানে সামনে আমার একটা কি জিরো আসছে না, ধরেন যে আমি যদি এখানে জে দেই, সেভ দেওয়ার পর যদি রিলোড করি, তাহলে কি হচ্ছে, দ্য ইয়ার ইজ না, তখন আমরা বলতে পারি দ্য ডেট ইজ। সেভ দিয়ে যদি রিলোড করি, যে দ্য ডেট ইজ 3। তো এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি হলো, যে জে দিলে আর ডি দিলে ওদের এই কিওয়ার্ডগুলো ইউজ করতে হবে। সেভ দিয়ে যদি রিলোড করি, এটাতেই একটা জিরো আসতেছে, যে যদি 01, 02, আমার যদি মনে হয় যে না আমি কোনো জিরো দেখাবো না, তাহলে কি করতে হবে, আচ্ছা আমি এখানে একটা একটা করে লিখে দিই, যে ইকো দ্য ইয়ার ইজ, ডট দিয়ে কি দিতে হবে, আমাকে ডেট ফাংশনটা লিখে দিতে হবে, তারপর কি দিব, ওয়াই। আর এখানে আমি যদি একটা বিআর দিতে চাই, তাহলে আমাকে কি দিতে হবে, একটা ডট দিয়ে আবার কোটেশনের ভিতরে আমাকে বলে দিতে হবে যে বিআর। সেভ করলাম। এরপর কি বলবো বলেন তো, যে এখানে বলে দিলাম যে ফর শোয়িং ইয়ার, আর এটা হচ্ছে এখানেও আমরা একটা বিআর ইউজ করব, সেটা হচ্ছে এই যে দিয়ে দিলাম বিআর ফর শোয়িং কি ডেট, তাই না? সেভ দিয়ে যদি রিলোড করি, তাহলে আমরা একটা একটা করে চলে আসতেছি, দ্য ইয়ার ইজ এত, আর ডেট কত, এইটা। আর আমি যদি এখন দেখতে চাই যে আমাদের মান্থ কত, মান্থ, এটাই ডুপ্লিকেট করলাম,
মান্থ, তাহলে আমাদের এখানে কি ইউজ করতে হবে, আমি যদি এম লিখে দেই ফর শোয়িং মান্থ, সেভ দিয়ে যদি রিলোড করি, কত মান্থ চলতেছে এটা, 12 না ডিসেম্বর চলতেছে আমাদের, তাই না আলী কায়সার ভাই? জি ভাইয়া, আচ্ছা, ডিসেম্বর। হ্যাঁ। এখন আমি যদি আবার চাই যে আমার কি, যে এই যে বড় হাতের এম ইউজ করি, সেভ দিয়ে যদি রিলোড করি, তাহলে আবার কি দেখাচ্ছে, দ্য মান্থ ইজ ডিসেম্বর, ডিইসি। আর আমার যদি মনে হয় যে আমি পুরো মান্থের নামটাই দেখব, সেক্ষেত্রে আমি এখানে দিয়ে দিব এফ, সেভ দিয়ে যদি রিলোড করি, দ্য মান্থ ইজ ডিসেম্বর। তাহলে আমরা এটাও দেখতে পারি, এটাও দেখাইতে পারি, এটাও দেখাইতে পারি। আর পুরো তারিখটা যদি আমি দেখাইতে চাই, তাহলে কি হবে, যে আমি ডুপ্লিকেট করলাম, যে এখানে বলে দিব যে টুডে ডেট ইজ, তাহলে কি করতে হবে বলেন তো, আজকের ডেটটা দেখানোর জন্য টুডে ডেট ইজ, প্রথমে আমরা কি দেখতে চাচ্ছি, ধরেন যে তারিখটা, তারিখ দেখতে গেলে আমাকে প্রথমে কি ইউজ করতে হবে, এটা না, আমি এখানে ডি দিয়ে দিলাম, ডি দেওয়ার পর একটা ড্যাশ দিলাম, তারপর আমি মান্থ দেখতে চাচ্ছি, মান্থ দেখার জন্য কি আমরা এটা ইউজ করতে পারি যে এম, তারপর যদি আমি বছরটা দেখতে চাই, তাহলে ওয়াই, সেভ দিয়ে যদি রিলোড করি, দেখা যায় যে টুডে ডেট ইজ 3 তারিখ 12 মাস 20। আর আমরা ইচ্ছা করলে কি এখানে আরেকটা কাজ করতে পারি, ধরেন যে যদি চাই যে 2020 টোটালটাই দেখাবে, তাহলে আমাদের জাস্ট কি ওয়াইটা আপার কেস করতে হবে। আর মান্থ যদি আমি পুরো মাসটা দেখতে চাই, তাহলে আমাদের কি ইউজ করতে হবে, এফ দিতে হবে, আর ডেট তো এটাই থাকলো, দিয়ে যদি রিলোড করি, যে 3 ডিসেম্বর 2020, আমরা ইচ্ছা করলে এখানে স্ল্যাশও দিতে পারি, আমরা আমাদের মতো করে দিব, ঠিক আছে। তো এই গেল আমার ডেট। আমরা কি টাইম দেখতে পারবো যে কয়টা বাজে এখন? আচ্ছা, এটা গেল। আর এখন কত ঘন্টা বা কয়টা বাজে এটা দেখার জন্য আমাকে কি করতে হবে, ডাইরেক্ট ইকো বলে দিলাম যে নাও টাইম ইজ, একটা ডট দিলাম, এই যে ডেট ফাংশনটা দিয়ে দিলাম। আর এরপর এখানেই তো আমাকে বলতে হবে, প্রথমে কি দেখায়, ঘন্টা দেখায় না, তো আমাকে দিতে হবে প্রথমে আওয়ার, তারপর হচ্ছে মিনিটের জন্য দিতে হবে এখানে আই, আর সেকেন্ডের জন্য এস, দিয়ে যদি আমি সেভ করি একটা সেমিকোলন দিয়ে, এখন যদি রিলোড করি, কত বাজে, 10টা 14, না এটা আসলে আলাদা একটা টাইম জোন পাচ্ছে, আমাদের কি বাংলাদেশের টাইম জোনটা এখানে সেট করে দিতে হবে, তারপর আমাদের এই লোকাল টাইমটা দেখাবে। দেখেন আমি এখানে কিন্তু সেকেন্ড দিয়েছি, যদি রিলোড করি চেঞ্জ হচ্ছে কিন্তু, যে 28 থেকে 31 33 চেঞ্জ হয়। আর এএম না পিএম এটাও আমরা দেখতে পাবো কিভাবে, ধরেন যে এস এর সাথে আমি যদি এ লিখে দেই, তাহলে এটা দেখাবে যে এটা আমার কি এএম না পিএম, এটা যেই টাইম জোনটা দেওয়া আছে ওখানে কি এখন বাজে 10টা 44। আর আমরা একটা কাজ করতে পারি, আমাদের যেই টাইম জোন আমাদের দেশের এটা সেট করে দিতে পারি, এটার জন্য একটা ডিফল্ট ওরা ফাংশন দিয়ে রাখছে, কি ফাংশন, সেটা হচ্ছে ডেট, এই যে চলে আসছে আমাকে সাজেস্ট করতেছে এখানে ডেট কি ডিফল্ট, তারপর টাইম জোন গেট, এই যে কালারও হয়ে গেছে, আমি এখানে বলে দিব হচ্ছে কি টাইম জোন চাচ্ছি, আমাকে এখানে বলে দিতে হবে যে আমি কি এশিয়া মহাদেশে আছি, তারপর স্ল্যাশ আমাদের রাজধানীর নাম ঢাকা দিয়ে দিতে হবে, সেভ দিয়ে যদি রিলোড করি, এশিয়া বানানটা ভুল হয়েছে, হ্যাঁ এশিয়া বানানটা ভুল হয়েছে। আইসা হয়ে গেছে, তারপর কি টাইম দেখায় আমার
না, টাইমটা ভুল গেছে। আচ্ছা, এশিয়া ভুল গেছে। এশিয়া কিভাবে দিতে হবে? এশিয়া, এই যে এখানে আবার সাজেস্ট করতেছে। আচ্ছা, ও দুইটা হয়ে গেল। এখন যদি সেভ দিয়ে আমি রিলোড করি, ঠিক আছে? না, ঠিক তো নাই। টাইম জোন সেট, যেটা হচ্ছে এশিয়া দিলাম। এশিয়া দেওয়ার পর কি দিতে হবে? আমার ঢাকা দিতে হবে। ঢাকা স্পেলিং ঠিক আছে? ডিফল্ট গেট, গেট না, এটা হবে কি সেট। সেট দিয়ে যদি আবার রিলোড করি, এখন কিন্তু আমার টাইমটা দেখাচ্ছে যে 3টা 16 বাজে, তাই না? এই যে দেখেন আমার ইয়াতে স্ক্রিনে দেখা যাচ্ছে 3টা 16 বাজে। এখন যদি রিলোড করি, এই 3টা 32 বাজে, 34 বাজে। আর আপনার যদি মনে হয় যে এই যে পিএম এএম লেখাটা আমার কি হবে, একটু বড় হাতের অর্থাৎ আপার কেস হবে, তাহলে আমরা কি ইউজ করতে পারি? এটা হচ্ছে এর সাথে এটা বড় হাতের বা আপার কেস দিয়ে দিব। দিয়ে যদি রিলোড করি, এই যে আমার কত বাজে? 3টা 56, পরেরটা হচ্ছে সেকেন্ড। বুঝতে পেরেছেন? জি ভাইয়া বুঝেছি। আচ্ছা, হ্যাঁ, এগুলা কাজগুলো দেখবেন। আর আমি আরেকবার রিভিউ করি যে আজকে আমরা কি কি দেখলাম। সেটা হচ্ছে আমি কমেন্টের মধ্যে বলে দিচ্ছি। এট ফার্স্ট আমাদের পিএইচপিটা রান করার জন্য কি কি করতে হবে বলেন তো? যে আমার একটা সার্ভার লাগবে, যে অবশ্যই স্টার্ট করতে হবে। তারপর এটা 1 নাম্বারে দিয়ে দিই। 2 নাম্বারে ফোল্ডার বানাইতে হবে। আর কোনো কিছু পিএইচপিতে কোড করার জন্য যে সিনট্যাক্সটা আছে, এই সিনট্যাক্সটা কি লেস দেন গ্রেটার দেন দিতে হবে। এর মধ্যে আমাকে পিএইচপি লিখতে হবে। তারপর কি এর ভিতরে কোড করতে হবে। ঠিক আছে? তো এটা গেল আমার। আর 3 নাম্বারে কি দেখছিলাম? কোনো কিছু আউটপুটে দেখানোর জন্য আমাদের কি ইউজ করতে হবে? জন্য ইকো ইউজ করতে হবে। আমরা আরেকটা কি ইউজ করতে পারি? প্রিন্টও ইউজ করতে পারি। করতে পারি। আচ্ছা, তারপর তারপর কি দেখেছিলাম? এরপর আমরা ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয়, তাই না? আর এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য ভেরিয়েবল করার জন্য কি ইউজ করতে হবে? $সাইন ইউজ করতে হবে। এটা গেল। আর 5 নাম্বারে কনকেটেশন তো করতে শিখেছি আমরা, তাই না? এই যে এখানে কিন্তু আমি কনকেটেশন করেছি, মানে সংযুক্ত করেছি। ওকে। আর কি দেখেছিলাম? আর ডাটা টাইপস, টাইপ অফ ডাটা টাইপস লিখে দিলাম। এখন সেভ দিয়ে যদি আমি গুগলের মধ্যে, আপনারা নিজেও দেখতে পারেন যে পিএইচপি ডাটা টাইপস দিয়ে যদি আমি এন্টার করি, যে পিএইচপি ডাটা টাইপস W3 স্কুল, এটাই প্রথমে আসছে। আমি এটার মধ্যে এন্টার করব। করে এখানে কি কি দেখাচ্ছে যে পিএইচপি ডাটা টাইপস, এগুলো একটু পরে পরে দেখবেন নিজেরা, ঠিক আছে? যে ভেরিয়েবল ক্যান স্টোর ডাটা অফ ডিফারেন্ট টাইপস অ্যান্ড ডিফারেন্ট ডাটা টাইপস ক্যান ডু ডিফারেন্ট থিংস। মানে আলাদা আলাদা ডাটা টাইপস আছে এবং আলাদা আলাদা ডাটা টাইপসের কাজ কি আলাদা আলাদাভাবে করতে পারে। তো পিএইচপি সাপোর্টস দ্য ফ্লোয়িং ডাটা টাইপস। তো এই ডাটা টাইপসগুলো কি পিএইচপি সাপোর্ট করে? কি কি? একটা স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট, বুলিয়ান, অ্যারে, অবজেক্ট, নাল, রিসোর্স। আমরা এখানে কি কি দেখেছি? স্ট্রিং দেখেছি, ইন্টিজার দেখেছি, ফ্লোট দেখেছি, বুলিয়ান দেখেছি, অ্যারেও দেখেছি, অবজেক্ট দেখেছি, বাট এটা কাজটা কি এটা আমরা দেখি নাই, তাই না? এই যে নালও দেখেছি। তারপর হচ্ছে রিসোর্সের কাজটা কিভাবে হয় এটাও আমরা দেখি নাই। তারপর এই নিচের মধ্যে আমি যদি যাই, যে এই স্ট্রিং ইজ এ সিকোয়েন্স অফ ক্যারেক্টার্স লাইক হ্যালো ওয়ার্ল্ড, যে কি এরকম কোনো কিছু আউটপুটে দেখানোর জন্য আমরা কি এটাকে স্ট্রিং বলতে পারি। তারপর নিচে যদি দেখি, এই যে আমার ইন্টিজার কি, এটা হচ্ছে কি ফ্লোট। আর বুলিয়ানের মধ্যে কি কি আছে? ট্রু অর ফলস।
তারপর পিএইচপি এরে, এরে আমরা কি এরে এভাবেও লিখতে পারি, আবার আমরা ওই যে থার্ড ব্র্যাকেটের মধ্যেও লিখতে পারি, তাই না? এরপর অবজেক্ট, এই যে অবজেক্ট করার জন্য আমাদের কি কি করতে হবে দেখেন, এটা কাজটা একটু বেশি আছে, যে প্রথমে আমাকে একটা ক্লাস বানাইতে হবে, এর ভিতরে আবার কি আমরা ফাংশন বানাবো, ফাংশন বানাই তারপর এই যে এটা আউটপুটে দেখাইতে হবে। তো আমরা নেক্সট ক্লাসে আগে আপনাদের আমি দেখাবো যে কিভাবে একটা ফাংশন বানায় নিজের মতো করে কাজ করা যায়। তো আমাদেরকে আগে ফাংশন বানাইতে শিখতে হবে, এরপর আমরা ক্লাস নিয়ে কাজ করব। বুঝতে পেরেছেন? এই কারণে আজকে এটা আমি দেখাই নাই। আর নিচে পিএইচপি নাল ভ্যালু, এই যে ভ্যালু কি এক্স ইকুয়াল দেওয়া আছে নাল, তখন কি ডিফল্টভাবে আমরা যদি এটা খালি রাখি তখন এটা মান নালেই পাবে। আর ভার ডাম্পের মধ্যে আমরা একটা একটা করে দেখে নিতে পারি যে আসলে কি হচ্ছে আমার আউটপুটে বা কি রকমের এটা ডাটা টাইপস। তারপর আছে কি পিএইচপি রিসোর্স, এখানে কি বলছে যে দ্য স্পেশাল রিসোর্স টাইপ ইজ নট অ্যান অ্যাকচুয়াল ডাটা টাইপ, ইট ইজ দ্য সর্টিং অফ এ রেফারেন্স to functions and resource external to PHP. A common example of using the resource data type is a database call. We will not talk about the resource data type here since it is an advanced topic. আমরা যখন একটু অ্যাডভান্স লেভেলে যাব তখন আমরা কি এটা নিয়ে আলোচনা করব। বুঝতে পেরেছেন? আরে এরপরে আমাদের কি আমাদের স্টেটমেন্ট সম্পর্কে জানতে হবে, যে ইউপিএলস এর কাজ কিভাবে। ইউপিএলস এর কাজ আমরা অলরেডি জানি, এগুলো আমি আপনাদের একবার দেখাইলেই আপনারা বুঝতে পারার কথা। সব ল্যাঙ্গুয়েজে কি কাজ একইভাবে করে। ডাটাবেজে কিভাবে আমি ডাটা পাঠাইতে পারি, আবার কি ওখান থেকে নিয়ে আসতে পারি ডাইনামিক ভাবে, ঠিক আছে? যে কি করব, আমি একটা ফর্ম বানাবো, ফর্মের মধ্যে আমি আমার নেম দিব, আমি আমার পেশা দিব, আমার বয়স দিলাম, ঠিক আছে? দেওয়ার পর যদি সাবমিট করি এটা আবার ডাটাবেজে চলে যাবে। বুঝতে পেরেছেন? আবার আমি যদি চাই যে আমার আরেকটা পেজে ওই ডাটাগুলো আবার আমি একটা একটা করে দেখাবো, সেটা হচ্ছে আমার নাম দেখাবে, আমার কি দেখাবে, আমার নাম দেখাবে, আমার বয়স দেখাবে এবং আমার পেশা কি এটাও দেখাবে, এটা আমরা দেখাইতে পারবো। এবং আমার যদি মনে হয় যে আমার বয়সটা এখন বেড়ে গেছে, আমি বয়সটা কি আপডেট করব অর্থাৎ এডিট করব, এটাও করতে পারবো। এই সব ফাংশন কিভাবে কাজ করে এটা আমি আপনাদের দেখাবো। যে এখানে একটা পেজ থাকবে, যে আমি যদি এডিটে ক্লিক করি, আমার নামের এডিটে ওখানে এডিট করার অপশন চলে আসবে। বুঝতে পেরেছেন? আলিফের মধ্যে যে আমি গতকাল একটা ওয়েবসাইট দেখতেছিলাম, তো দেখতে দেখতে এই জিনিসটা দেখলাম, সেটা হচ্ছে এই যে বর্ডারটা আছে, বর্ডারের নিচে আবার কি এই যে কোণগুলো আছে, আর এটা তো আমরা পজিশন অ্যাবসলিউট করে এই জায়গায় নিয়ে আসতেই পারি, তাই না? এইটুকু। আর এই বর্ডারগুলো জি এরকম করছে, এটা কিভাবে করছে বলতে পারবেন? ভাই এটা ফটোশপের ইমেজ না এটা? না, এটা ইমেজ না, এটা সিএসএস দিয়ে করা হয়েছে। আমার যেটা মনে হইতেছে বর্ডার রেডিয়াস দিয়ে হচ্ছে গোল করছে, এরপর ওভারফ্লো হিডেন এই টাইপের কিছু একটা দিছে, যাতে এটার উপরে কিছু দেখানো যায়। হ্যাঁ, অনেকটাই ঠিক আছে। তো আমরা এটা কি পজিশন রিলেটিভ অ্যাবসলিউট করে আবার ওই জায়গায় নিয়ে যেতে পারি, তাই না? সেটা হচ্ছে আমি আপনাদের, আর এই যে গত প্রজেক্টে আফটার বিফোর দিয়ে বর্ডার নিয়ে আসছিলেন আপনারা নিজে নিজে বাসায়। জি ভাই আনছে, ওইটা কি দেখাবো? আহ, ওটা হোয়াটসঅ্যাপের মধ্যে একটু ভিডিও করে মানে দিয়েন, আমি আচ্ছা যখন ঠিক আছে। মানে সময় থাকবে আমি দেখবো যে আসলে কি কি করলেন। আর আর ভাইয়া আমার যে মেনুর ওইটা রেসপন্সিভ হয় না, ওইটা একটু দেখেন। আপনি বলছিলেন শুক্রবারে দেখতে পারবেন আর কি, ওই অ্যাসাইনমেন্ট হ্যাঁ, ট্রি ডট রার আচ্ছা, অ্যাসাইনমেন্ট। আপনি ফাইলটা আজকে আরেকবার সেন্ড করে দিন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে। আর এটা করার জন্য আমি একটা কাজ করি, সেটা হচ্ছে একটা হিন্স দিয়ে দেই, আমি এইচটিএমএল এ করে দিচ্ছি একটু, এই যে কোনো একটা। আর আপনারা ওয়ার্ডপ্রেসে নেক্সট ক্লাসে আগে ওই আগে যে টেমপ্লেটটা আছে হোম পেজে একবারে হুবাহু এরকম একটা ডিজাইন করার চেষ্টা করবেন। সেটা হচ্ছে আমি এটা ফরওয়ার্ড করে আপনাদের দিয়ে দিই ইমেজটা। আর আমি যদি এটা ওপেন করি,
কি ভাই ওয়ার্ডপ্রেসে করব? হ্যাঁ, ওয়ার্ডপ্রেসে ইয়াতে করতে পারবেন না? না, ওয়ার্ডপ্রেসে আমি দেখাই দেবো। ওয়ার্ডপ্রেসে আপনারা HTML কোডও করতে পারবেন, কিন্তু কিভাবে সেটা হচ্ছে এখানেই আমি দেখাই যে লোকাল হোস্ট আমরা কোন ইয়াতে কাজ করতেছিলাম মনে আছে? প্রজেক্ট প্রজেক্ট জি সব প্রজেক্ট প্রজেক্ট দিলাম। হ্যাঁ, এটা আমাদের প্রজেক্টের মধ্যেই ছিল, তাই না? সেটা হচ্ছে আমি যদি অ্যাবাউট এর মধ্যে ক্লিক করি, ওইটাই। আচ্ছা, আমি চাচ্ছি যে আমার যে এই ইমেজটা আছে, ইমেজটা কই গেল, এইরকম একটা ডিজাইন করতে, তাহলে আমাকে কি করতে হবে? এটাতে প্রথমে লগ ইন করতে হবে। আমি লগ ইন কিভাবে করবো? WP অ্যাডমিন লিখবো, আর কি ইউজার নেম আসতেছে? আচ্ছা, আমরা দিয়েছিলাম অ্যাডমিন, তারপর কি LEDP @1234 এরকম কিছু একটা দিয়েছিলাম, তাই না? আচ্ছা, এখন যদি ইন্টার করি, একটা ওয়ার্ডপ্রেসে কি একটাই সাইট মানে ক্রিয়েট করা যাবে? হ্যাঁ, একটা ওয়ার্ডপ্রেসে একটাই সাইট ক্রিয়েট করতে পারবেন। মানে একটা ওয়ার্ডপ্রেসে বলতে আমি ঠিক বুঝলাম না, মানে একটা ডিরেক্টরিতে নাকি একটা ওয়ার্ডপ্রেস একবার ইউজ করেই? মানে মানে ভাই দেখেন, আমরা যখন ওয়ার্ডপ্রেসে ইনস্টল করি তখন শুরুতে একটা বলে না যে ইওর সাইট নেম, হুম তো ওইটা দিয়ে যখন আমরা খুলে ফেলি তখন তো একটা সাইটই। এখন যদি আমি চাচ্ছি যে অন্য আরেকটা অ্যাড্রেসের মানে সাইট দিয়ে খুলবো, তাহলে তখন কি করা যায়? তখন মানে এই এই ইয়াটাই আপনি ওই জায়গায় নিয়ে যাইতে চাচ্ছেন, তাই তো? জাস্ট পরে আপনি ওগুলো এডিট করে নেবেন, করা যাবে। না না ভাই, এডিট না, ধরেন যে হচ্ছে আমি এখন একটা সাইট ক্রিয়েট করলাম ledp.wordpress.com, এটা এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে করলাম, হ্যাঁ। হুম এটা হচ্ছে যখন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করছি তখন হচ্ছে হলো গিয়ে বলে না যে ইওর সাইট নেম, তো তখন আমার সাইট নেম হচ্ছে লাগে এটা দিলাম। হ্যাঁ, কিন্তু এখন পরবর্তীতে ধরেন যে আমি চাচ্ছি যে আরেকটা নতুন মানে লিংকের মানে সাইট ক্রিয়েট করতে, ধরেন যে আমার নাম দিয়ে taibur.wordpress.com, মানে তখন কি দুইটা করা যাবে নাকি একটা ওয়ার্ডপ্রেসে একটাই ক্রিয়েট করা যাবে? ওটা কি করতে জানতে পারছি। আসলে আপনার প্রশ্নটাই আমি ঠিকভাবে বুঝতে পারতেছি না। আর ওয়ার্ডপ্রেস আলাদা আলাদা লিঙ্কের জন্য আপনাকে আলাদা আলাদা ভাবে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হবে। আর আপনি যদি চান যে আমার এই ওয়েবসাইটটাই এরকমই দেখতে থাকবে, আমি কি আলাদা আলাদা, ধরেন যে আমার একটা নেম দিব, এখানে প্রজেক্ট আছে, ওখানে আমি দিব যে project 2, তো ওটা করতে পারবেন। আর আলাদা আলাদা করার জন্য ওয়ার্ডপ্রেসটা আলাদা আলাদা ভাবে ইনস্টল করতে হবে আপনাকে। আচ্ছা, সমস্যা নাই, ওটাও আমি শুনবো। প্রশ্নটা আসলে আমি বুঝতে পারতেছি না ঠিকভাবে। ওকে, তো না না না, বুঝতে পারছি আমি কি বলছি। আচ্ছা, হ্যাঁ, এটা করার জন্য আমাকে কি করতে হবে? এটা এই পেজটা, এই যে হোম পেজটা, এটা এডিট উইথ এলিমেন্টরে ওপেন করতে পারি আমরা। আমরা কি কি করেছিলাম এখানে? এই যে বাটন নিয়ে আসছিলাম, এটা করেছিলাম, আর সবার নিচে। আচ্ছা, তো আমি ধরেন যে এখানেই চাচ্ছি ওই সেকশনটা, তো এখানে প্লাস করে একটা ইয়া নিয়ে আসবো। এই যে একটা সিঙ্গেল টিপ নিলাম, নেওয়ার পর আমাকে দেখতে হবে যে কি কি আছে এই জায়গাতে। সেটা হচ্ছে এগুলা। আচ্ছা, আমি জাস্ট কি করতেছি, আপনাদের একটা বর্ডার আনতেছি আর একটা হেডিং নিয়ে আসতেছি, আর বাকি যে কাজটা আছে ওটা আপনারা নিজে নিজে করবেন। এটা নিয়ে আসার জন্য আমাকে কি করতে হবে? ধরেন যে আমি একটা টেক্সট এডিটর এখানে নিয়ে নিলাম, নেওয়ার পর এটা টেক্সট করে দিব। আর আমি একটা ডিপ দিতে পারি, দেখেন এখানে কিন্তু HTML সাপোর্ট করবে, যে ডিপ
টেক্সটের মধ্যে HTML-টা করতে হবে, এই ভিজুয়ালের মধ্যে না, কিন্তু এই টেক্সটের মধ্যে। ডিপ ক্লাস নিলাম, যে আমি নিলাম যে ওন ডিজাইন নামে আমি একটা ক্লাস নিলাম, আর এর ভিতরে আমি একটা হেডিং 2 নিলাম, আর এখানে আমি বলে দিব যে হ্যালো রিদওয়ানুল। ঠিক আছে, আপডেট দিলাম। এখন এটা যদি আমি স্টাইল করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এই যে ক্লাসটা আছে ওন ডিজাইন, এটা কপি করতে হবে, করে কি করব, এই যে কাস্টম CSS এন্ড JS, এটাতে আমি এডিটে ক্লিক করলাম, আর সবার নিচে এই মিডিয়া করি, এখানে আমি একটা স্টাইল করব নিজের মতো করে। তো ডট দিয়ে আমি ক্লাসটার নেমটা দিয়ে দিলাম। এখানে আমি কি দিব, একটা বর্ডার দিব, যে বর্ডার দিলাম হচ্ছে 1 পিক্সেল, সলিড হ্যাজ 000 যেন দেখা যায়, আর একটা প্যাডিং দিয়ে দিলাম, প্যাডিং হচ্ছে 100 পিক্সেল, উপরে নিচে ডানে বামে সব দিক দিয়েই 100 পিক্সেল। আর এর ভিতরে যে হেডিংটা আছে এটা টেক্সট লাইন সেন্টার। এখন যদি আপডেটে ক্লিক করি, কি হোয়াটসঅ্যাপে আচ্ছা, তো যাই থাকুক, এখন আমি কি করব, এটা যদি আপডেটে ক্লিক করি, আর এখানেও আমাকে আপডেট করতে হবে তাই না, যে আপডেটে ক্লিক করলাম, করার পর যদি আমি রিলোড করি, এখানে কি আসছে আমার, যে হ্যালো রিদওয়ানুল, এটা সেন্টারে চলে গেছে। এখন আমি চাচ্ছি যে এই জায়গা থেকে ওইরকম একটা বর্ডার নিয়ে আসতে। তো আমরা কি করতে পারি, সেটা হচ্ছে এই জায়গাতে আছে, এটা না, কোথায় কোড করতেছি আমি এখানে, আমি একটা ক্লাস নিতে পারি, সেটা হচ্ছে div class equal border1 নামে একটা ক্লাস নিলাম, এখানে শেষ করলাম। করার পর যদি আমি আপডেটে ক্লিক করি, তারপর হচ্ছে border1 কপি, দেখি যে আমার border1 ক্লাসটা এখানে বসছে কিনা। আমি যদি রিলোড করি, এটা কি করব, ইন্সপেক্ট এলিমেন্ট করব, এখানে করার পর এই যে ওন ডিজাইন, এই যে আমার border1 ক্লাসটা বসছে কিন্তু, দেখা যায়। আচ্ছা, এখন কি করতে পারি, সেটা হচ্ছে এখানে যে আছে ডট border1, এটা আমরা পজিশন রিলেটিভ অ্যাবসলিউট করে করতে পারি তাই না। আমরা একটা দিব হচ্ছে বর্ডার টপ 1 পিক্সেল সলিড, আর এটা কপি করে এখানে পেস্ট করে দিলাম। এটা বটম, একটা হচ্ছে লেফট, আর একটা হচ্ছে রাইট। এখন আমি যদি আপডেটে ক্লিক করি, তাহলে কি চারদিকে একটা করে বর্ডার পেয়ে যাবে তাই না, এই যে বর্ডার পাইছে। আর এখানে আমি যদি এই ক্লাসটার মধ্যে একটা প্যাডিং দেই, ধরেন যে প্যাডিং দিলাম আমি 20 পিক্সেল, এই 20 পিক্সেল, আর এটা কি পুরো স্ক্রিনটা পেয়ে যাচ্ছে। তো আমরা এই ক্লাসটাকে ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিতে পারি না। আমি যদি এখানে ইউজ করি যে ডিসপ্লে ইনলাইন ব্লক, তাহলে কি এখানে চলে আসছে। তো এখানে আমরা বলে দিব যে ডিসপ্লে
ইনলাইন ব্লক, আপডেটে ক্লিক করলাম। এইটুকু তো আমরা সবাই করতে পারবো, তাই না? রিলোড করলাম। আর এটা যে এই যে বর্ডার দিয়েছি, আমি যদি এটার একটা কাজ করি, সেটা হচ্ছে বর্ডার রেডিয়াস করে দিই, যেটা আলী কায়সার ভাই বলেছিলেন 50%, তাহলে এটা গোল হয়ে যাবে। আর এটা এই জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমরা একটা কাজ করতে পারি, যে যে কোনো একটা, ধরেন যে এটা আমি যদি ট্রান্সপারেন্ট করে দিই, তাহলে এক পাশ চলে যাচ্ছে। আর এটাও যদি ট্রান্সপারেন্ট করে দেই, না এটা লাগবে আমার, তাহলে ট্রান্সপারেন্ট করব কোনটা? এটাও লাগবে, উপরেরটা ট্রান্সপারেন্ট করতে হবে। আর নিচেরটা, না নিচেরটা লাগবে। সেটা হচ্ছে এগুলো কি একটা একটা করে আপনাকে দেখতে হবে। এই যে এই হচ্ছে আমার ট্রান্সপারেন্ট। তাহলে এই ইয়াটা আমি এই যে রাইট বাটন ক্লিক করে, না এখানে কপি রুল করা যাবে না, সেটা হচ্ছে এখান থেকে কপি করে কোথায় দিব, আমার যে এই যে সিএসএসটা আছে এই জায়গাতে। এখন যদি আপডেটে ক্লিক করি, হ্যাঁ এখন এটা আমি এই জায়গায় নিয়ে যেতে পারবো। জি ভাইয়া, পজিশন দিয়ে। তো আমরা পজিশন রিলেটিভ করব কোনটাকে? এখানে যদি আমি ইন্সপেক্ট এলিমেন্ট করি, এই জায়গাতে এই যে ওন ডিজাইন নামে যে ক্লাসটা আছে, আমি এটাকে পজিশন রিলেটিভ করে দেব। ধরেন যে আমি পজিশন রিলেটিভ করে দিলাম। আর এই যে বর্ডার ওয়ান যেটা আছে, এটাকে আমি করে দিব পজিশন অ্যাবসোলুট। আর লেফট থেকে 0, টপ থেকে কি করব 0 করে দেব। আর আরেকটু উপরে নিয়ে যাওয়ার জন্য একটু মাইনাস করতে পারি, আর লেফটে নিয়ে যাওয়ার জন্য এই যে মাইনাস করে দিলাম। ঠিক আছে, করার পর এটা যদি আমি নিয়ে যাই, এই যে বর্ডার ওয়ান কপি পেস্ট করে দিব। আর এই যে ওন ডিজাইন নামে যে ক্লাসটা আছে, এটার পজিশন কি হবে রিলেটিভ। রিলেটিভ আপডেটে ক্লিক করলাম। এখন যদি আমি রিলোড করি, হয়েছে। এরপর এগুলার যদি আমি হাইটটা একটু কমাই দেই, সেটা হচ্ছে এই যে এখানে প্যাডিং দিয়েছি কত 20 পিক্সেল না, আমার যে মনে হয় যে আমার একটু ছোট প্রয়োজন, সেক্ষেত্রে আমরা করতে পারি এটা নিচের দিকে কোথায়, এই যে প্যাডিং দিয়েছি 20 পিক্সেল, আমরা প্যাডিং দিব 10 পিক্সেল, তাহলে ওটা কি ছোট হয়ে যাবে না? এই যে ছোট হয়ে গেছে। আর এটাও এত উপরে চলে গেছে কেন, সেটা আমাদের এটা কমাইতে হবে। যে এখানে আমি লেফট থেকে দিব হচ্ছে 5, টপ থেকেও 5, -5। আপডেট করার পর এখন যদি রিলোড করি, এই যে মোটামুটি ঠিক জায়গায় বসে গেছে। আর এরপর এই যে নিচে এখানে নিয়ে আসতে পারবেন না? জি ভাইয়া, পারবো। হ্যাঁ সেটাই, এটা একটা একটা করে করে দেখবেন। আর আমি দেখি যে সেটা আপনার প্রবলেমটা দিয়েছেন কি। জি ভাইয়া, দিয়েছে। আচ্ছা, তা দেখি একটা প্রবলেম, দেখি যে প্রবলেমটা কি, সেটা অন্তত আমি দেখি সেভ দিয়ে। এটা লোকাল ডিস্কে না ইয়া করে আমি স্টেজিং,
এটা কি সমস্যা? তো ভাইয়া এটা যখন রেসপন্সিভ করা হয় ওই সময় হচ্ছে আমার মেনুগুলো আমি ঠিক মতো করতে পারছি না। হুম, আচ্ছা, প্রথমে আপনি যেটা কাজ করবেন, এই এতগুলা মেনু আগে বাদ দিতে হবে। আপনি যে কোনো একটা ধরে, আর এটা কি ক্লিক করলে আসতেছে, তার আগে আসে না এটাতে হোভার করলে? হ্যাঁ, এইগুলোতে হচ্ছে কোনো কিছু অ্যাড করে নেই, আর ক্লিক করলে আসার কারণটা বুঝলাম না। প্রথমে তো ভালোই আসছিল। না, এখন তো দেখি যে ক্লিক করলে এটা আসে। ও এটা যে কোয়ারি দিয়ে একটা ইয়ে করেছিলাম, মানে পরে আর যখন পারছিলাম না রেসপন্সিভে, তখন যে কোয়ারিতে দিয়েছিলাম যে কোনো কিছু ক্লিক করলেই আসবে। এটা মনে হয় দেখাচ্ছে। এই যে নিচের এগুলো, তাই তো? আচ্ছা, আপাতত এগুলো বাদ। সেভ দিয়ে যদি রিলোড করি, এখন ক্লিক করলে কোনো নাই। এটার মধ্যে কোনো কিছু ছিল কি ব্লগের মধ্যে? এই দুইটার মাঝে কোনো কিছু করিনি। আচ্ছা, তো এটা, আর এখন যদি আমি ছোট স্ক্রিনে যাই, সেটা হচ্ছে ক্লিক করলাম, চলে যাচ্ছে, তাই তো? আচ্ছা, আমরা এখানে একটা কাজ করতে পারি, যে এই যে মেনুর যে ইউএলটা আছে, ইউএলটা বাদ দিয়ে আমরা বলে দেব যে মেনু কি প্যারেন্টস, আর এটার চিলড্রেন হচ্ছে ইউএল। এটা স্লাইড টু গোল হবে শুধুমাত্র এই মেনুর মধ্যে প্রথম ইউএলটা, অন্যগুলো না। সেভ দিয়ে যদি রিলোড করি, এই যে এখন কিন্তু দেখা যাচ্ছে, চলে যাচ্ছে না, তাই না? জি জি। এখন জাস্ট আপনাকে, অনেক প্রবলেম আছে, সেটা হচ্ছে আপনি একটা কাজ করবেন, যে এতগুলা এগুলা ফিক্সড করতে অনেক সময় লাগবে। আপনি আমাকে একটা ড্রপ ডাউন মেনু বানাই দিবেন, যে প্রথমে একটা থাকবে, এই যে যে কোনো একটার মধ্যে আবার কি এতগুলা না, জাস্ট দুইটা থাকতে পারে। জি প্রথমে যদি আমি দুইটার ফিক্সড করতে পারি, তাহলে এর নিচে যতগুলাই থাকুক না কেন ওটা কিন্তু ঠিক করা যাবে। বাট একসাথে অনেকগুলো থাকলে এটা মানে একসাথে হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে না যে কোনটা কি। মানে যে কোনো একটা ড্রপ ডাউন বানাবেন, বানাই ধরেন জি যে জি এই যে মাল্টি পেজে আছে, মাল্টি পেজের আন্ডারে এই দুইটা রাখছেন, একটা কনসাল্টিং 1, কনসাল্টিং 2, তারপর সিঙ্গেল জি পেজের মধ্যে কনসাল্টিং 1, কনসাল্টিং 2, এরকম দুইটা দুইটা করে, আর বাকিগুলাতে আপাতত ড্রপ ডাউন দেওয়ার প্রয়োজন নেই। এটা জি জি। করে আমাকে সাবমিট করবেন, ঠিক আছে? তাহলে আমি দেখবো যে আচ্ছা প্রবলেমটা কোথায়। মানে আপনি যখন আচ্ছা। একটা বানাইতে পারছেন, তার মানে কি এগুলো তো ঠিক একইভাবে করেছেন, তাই না? জি জি। ওকে, এটা একটা প্রবলেম ছিল। আর আরেকটা, আরেকটা হচ্ছে আমার হোভারটা হচ্ছে না, মানে কোনো হোভারই হয় না। এটা অ্যাসাইনমেন্ট 5.rar যেটা, এটা। এটা জি ভাই, এটা মানে হোভারটা আসতেছে না আর কি। মানে ওভার করলেই টেক্সটগুলো উপরে যাবে, তাই তো? জি জি। আচ্ছা, রিলেটিভ করেছেন কোনটাকে? নিউ সিঙ্গেল রিলেটিভ, আচ্ছা। জি উম, মাত্রা- আচ্ছা, এটাতে কম কোড আছে, এটা করতে বেশি সময় লাগবে না। এটা হচ্ছে নিউ সিঙ্গেল। যখনই আমি নিউ সিঙ্গেলকে হোভার করব, এর ভিতরে যেই নিউ কন্টেন্ট আছে, এটা কি বটম থেকে জিরোতে চলে যাবে। আচ্ছা, নিউজ সিঙ্গেল আর নিউজ কন্টেন্ট স্পেলিং ঠিক আছে? হ্যাঁ, নিউজ কন্টেন্ট, ওকে। আর এটা ডিফল্টভাবে টপ থাকে 70%।
আর এটা তখন বটম থেকে বলতে হবে না, এখানে টপ থেকে না, নিউজ কন্টেন্ট প্রথমে বটম থেকে বলবেন যে বটম থেকে থাকবে -25%। আর সরি, এখানে হবে এটা। সেভ দিয়ে যদি আমি রিলোড করি, এই যে বুঝেন নাই, আপনি প্রথমে ডিফল্ট ভাবে দিয়েছেন টপ থেকে না, আপনি যখন এই যে বটম থেকে জিরোতে করবেন, এইটা যে উপরে যাবে, এটা আপনার ওই সিস্টেমটা বানাইতে হবে না যে বটম থেকে আমি আরো নিচে রাখবো। যখন জি বটম জি। থেকে করব তখন কি এটা বটম থেকে জিরোতে যাবে। ও আচ্ছা, মানে একই জিনিস ইউজ করতে হবে, বটম ইউজ করলে এখানে বটমই ব্যবহার করতে হবে। জি জি জি, বুঝতে পেরেছেন। জি জি, আর বুঝতে পেরেছি। এই যে ট্রান্সফর্ম করছেন, এটা তো এইভাবে না, এটা লিখতে হবে কিভাবে, ট্রান্স সরি এ মিস, স্কেল দিতে হবে, তারপর 1.1। সেভ দিয়ে যদি রিলোড করি, এই যে বেড়ে যাচ্ছে, বাট কি এটা জি ভাইয়া, ঠিক আছে। ওভারফ্লো হিডেন করে দিতে পারি। আর এটার মধ্যে আমরা নিউজ সিঙ্গেল একটা ট্রানজিশন দিয়ে দিব, কপি আইএমজি ট্রানজিশন 0.3 সেকেন্ড, আর ওভারফ্লো হিডেন করে দিতে পারি। দেখি এখন কাজ করে কিনা, তা বাইরে চলে যাচ্ছে। তো ওভারফ্লো হিডেন আমরা যেখানে রিলেটিভ করেছি এখানে করে দেব। বক্সটা করতে হবে ভাই, হুম, সেটা করতে হবে বক্স। হয়েছে এগুলা। ভাইয়া ঠিক। আচ্ছা।